মোকাম আপনাদের পছন্দ হয়েছে? জানতে চায় রামপ্রসাদ। প্রশ্নটা সে করে অবিনাশ চন্দ্রকে, যদিও তার দৃষ্টি নিবদ্ধ ছিল অবিনাশের স্ত্রী আরাধনার দিকে। জবাবও দিলেন আরাধনা। বললেন, পাণ্ডাজি, এখান থেকে কুণ্ড যে অনেক দূরে পড়বে, ওই কুণ্ডের কাছাকাছি কোনো ঘর পাওয়া যায় না? পাণ্ডা রামপ্রসাদ বলে, একবার বলু বাবুজি, আমার মোকাম একদম ওই কুণ্ডের বাগে আছে। अगर আপনারা বুড়া না মানেন তো একটু আমরা আমি লোক ছাড়িয়া দেব। রামপ্রসাদ শর্মা রাজগীরের পাণ্ডা। কুণ্ডের কাছেই তার নিজস্ব দ্বিতল বাড়ি। রামপ্রসাদ রেলে কাজ করত। রিটায়ার করার পরে গ্র্যাচুইটির টাকায় এক যজমানের কাছ থেকে সস্তায় এই বাড়িটি কিনেছে। রেলে কাজ করলেও সে ব্রাহ্মণ সন্তান, পূজারীর বংশ। অবসরপ্রাপ্ত জীবনে কৌলিক বৃত্তিতেই ফিরে এসেছে। আরাধনা জানতে চাইলেন ওর বাড়িতে কে কে আছে। পাণ্ডাজি তার ভাঙা ভাঙা বাংলায় নামের একটা ফিরিস্তি শোনাল। বুধন, শনিচরি, মঙ্গলি আর লক্ষ্মী। আরাধনা আন্দাজে বুঝলেন প্রথম তিনজন ওর সন্তান সন্ততি। নামকরণের সময় পাণ্ডাজি শুধু সপ্তাহের কি বার সেটা খোঁজ নিয়েছিল। তাহলে দলছুট শেষ নামটা ওর ব্রাহ্মণীর। বাড়িটি দেখে ওর পছন্দ হলো। একতলার দক্ষিণ পূব খোলা ভালো ঘরটা সে ছেড়ে দিল যাত্রীদের। দোতলার ঘরটা নিলে ভালো হতো, কিন্তু আরাধনা বাতে পঙ্গু। সিঁড়ি ভাঙার হাঙ্গামাটা এড়াতে চাইলেন। একটা জিনিসে প্রথমেই খটকা লাগলো অবিনাশের, ওই লক্ষ্মী। ঘোমটায় মুখটা অবশ্য আড়ালে আছে, তবু মনে হয় ওর বয়স বছর 25-26। পাণ্ডাজি 60-এর কোঠায়, তার মানে দুজনের বয়সের ফারাক প্রায় 40 বছর। এমনও হয় নাকি? রামপ্রসাদ হাত দুটি জোর করে বললে, বাবুজি, আপনারা রেলগাড়ির ধকল শো এসেছেন, এই বেলায় রসুইয়ের ইন্তজাম করবেন না। লক্ষ্মী আপনাদের খাবার বানিয়ে দেবে। লেকিন এক বাত আছে বাবুজি, আমি লোক মছলি খায় না। অবিনাশ বাধা দিয়ে বলেন, বিলক্ষণ, সেজন্য কিছু নয়, তবে আপনার স্ত্রীকে আবার কেন মিছিমিছি? এক হাত জিভ বার করে পাণ্ডাজি বলে, জিনিহি, লক্ষ্মী আমার বেটি আছে, আমার ঘরওয়ালি এখানে না আছে, তার বহিনের শাদি আছে, তাই। ঘাম দিয়ে জ্বর ছাড়ল অবিনাশের। অবগুণ্ঠনবতী লক্ষ্মীর দিকে আবার নজর পড়ল। দরজার চৌকাঠ ধরে সে নীরবে দাঁড়িয়ে আছে। সেদিন সন্ধ্যায় আরাধনা তার স্বামীকে বললেন, আচ্ছা, তুমি ওই লক্ষ্মীকে লক্ষ্য করে দেখেছ? অবিনাশ ধুতির প্রান্ত থেকে চোর কাটা তুলতে ব্যস্ত ছিলেন। মুখ না তুলেই বললেন, মানুষটাকে দেখেছি, মুখখানা নয়। কেন? ওর মুখের সঙ্গে আমাদের মেন্টির মুখের অদ্ভুত মিল। চমকে স্ত্রীর দিকে তাকালেন অবিনাশ। মেন্টি মানে মেন্তি? কি বকছ পাগলের মতো? আরাধনা হেসে বলেন, না গো, সে কথা বলছি না, কিন্তু দুজনের মুখের আদল। অবিনাশ স্ত্রীকে ধমক দেন, কি পাগলের কথা? মিন্টি হারিয়ে গেছে 14 বছর আগে। তখন তার বয়স ছিল 12-13, কচি মুখ ছিল তার। আরাধনা বলেন, সেটুকু বুঝবার মতো বুদ্ধি আমার ঘটেও আছে। ও যে মিন্টি নয় তা আমিও জানি, তবু ওকে দেখি আমার বুকের মধ্যে ছ্যাদ করে উঠেছিল। অবিনাশ জবাব দিলেন না। কি যেন গভীর চিন্তায় ডুবে গেছেন তিনি। এক বাড়িতে থাকতে হলে ঘুমটা বেশি দিন চলে না। তাছাড়া অবিনাশ ওর বাপের বয়সী। অচিরেই ঘুমটা খুলতে হলো। এবার নিজেও স্তম্ভিত হয়ে গেলেন অবিনাশ। পাণ্ডাজির স্ত্রী বাপের বাড়ি গেছে, ফলে লক্ষ্মী এখন গৃহিণী। সে কিছুতেই ওদের দুজনকে পৃথক রান্নার আয়োজন করতে দিল না। বললে, দুদিনের জন্য বেড়াতে এসেছেন, কেন খামাখা কষ্ট করবেন? আমাকে তো রান্না করতেই হবে। 2টি চাল হাঁড়িতে বেশি নেওয়া বই তো নয়। খরচপত্রের হিসাব পিতাজির সঙ্গে করবেন, রান্না আমিই করব। অগত্যা হাল ছেড়ে দিয়েছিলেন আরাধনা। এমনিতেই তিনি বাতে পঙ্গু, তো অযাচিত স্বর্গ।
দিবারাত্র তিনি ডুবে রইলেন কুণ্ডতে। অবিনাশও ডুবেছিলেন। দিন দুই পরে চিন্তার গলা জল থেকে মুখ তুলে পাণ্ডাজিকে বললেন, কিছু মনে করবেন না পাণ্ডাজি, আপনি যে এতদিনেও লক্ষ্মীর বিবাহ দেননি, এতে সমাজ থেকে আপত্তি ওঠেনি? পাণ্ডাজি চকিতে অন্দরমহলের দিকে দৃকপাত করে নিচু গলায় তার বিচিত্র ভাষায় বললে, সে এক ভারী দুঃখের কথা বাবুজি। লক্ষ্মী বিবাহিত, কিন্তু ওর মরদ ওকে নেয়নি। সে এক বিশ্রী কেলেঙ্কারি। কেলেঙ্কারি? কিসের কেলেঙ্কারি পাণ্ডাজি? সে আপনার শুনে কাজ নেই বাবুজি। তাহলে দ্বিতীয়বার মেয়ের বিবাহ দেননি কেন? বিবাহ বিচ্ছেদ করিয়ে? কেমন করে দেব? একবার বিয়ে দিতেই আমি ফতুর হয়েছি। তাছাড়া শনিচরি। শনিচরি? আপনার স্ত্রী? তিনি চান না তার কন্যার বিবাহ হয়? পাণ্ডাজি তার টাকে হাত বুলোতে বুলোতে বললে, শনিচরি লক্ষ্মীর বিমাতা। লক্ষ্মীর মা ফুলেশ্বরী স্বর্গে যাবার পর বুধনের মাকে আমি বিবাহ করেছিলাম। শনিচরি এখন এখানে নেই, তাই বাড়িতে শান্তি আছে। না হলে দেখতেন দুজনের ধুন্ধুমার লেগেই থাকত। হঠাৎ একটা অদ্ভুত প্রস্তাব পেশ করে বসেন অবিনাশ। দেখুন পাণ্ডাজি, আমাদের সংসারে আমরা মাত্র দুজন, এই বুড়ো বুড়ি। ছেলে মেয়ে আমাদের নেই, অথচ ভগবানের দয়ায় অর্থের অভাব নেই আমাদের। দেখতেই পাচ্ছেন আমার স্ত্রী বাতে পঙ্গু। এখন আমি যদি ফেরার সময় আপনার কন্যাটিকে সঙ্গে করে নিয়ে যেতে চাই, আপনি রাজি হবেন? পাণ্ডাজি অনেকক্ষণ জবাব দিতে পারে না। শেষে দম নিয়ে বলেন, মাফ করবেন বাবুজি, আমি আপনার প্রস্তাবটা ঠিক বুঝতে পারলাম না। দেখুন, আমি লক্ষ্মীকে কন্যাত্বে বরণ করতে চাই। সে আমার মেয়ের মর্যাদা নিয়ে আমার সংসারে থাকবে। আমার স্ত্রী পঙ্গু, বুঝতেই পারছেন, আমার মেয়ের খাওয়া পড়া শখ আহ্লাদের যাবতীয় দায় আমার। কথা বলাই বাহুল্য। যেহেতু আমি তাকে আমার পরিবারভুক্ত মনে করতে চাই, তাই তাকে মাহিনা আমি কিছু দেব না। কিন্তু আমার নিজের বিধবা কন্যা বা পুত্রবধূ থাকলে আমি যা করতাম, এক্ষেত্রেও আমি তাই করব। ওর নামে পোস্ট অফিসে একটা খাতা খুলে তাতে প্রতি মাসে আমি 100 টাকা করে জমা দিয়ে যাব। লক্ষ্মী যে কোনো কারণে যদি কোনোদিন আমার সংসার ছেড়ে চলে আসতে চায়, তাহলে ওই টাকাটাই হবে তার নতুন জীবনের মূলধন। বিস্ময় একেবারে স্তম্ভিত হয়ে গেল রামপ্রসাদ। অবিনাশের হাত দুটি ধরে বললে, রামজির অশেষ কৃপা যে আপনার মতো মানুষ আজও পৃথিবীতে জন্মায়। তবে বাবুজি, লক্ষ্মী প্রাপ্তবয়স্কা, তার সঙ্গে কথা না বলে আমি আপনার এ প্রস্তাবে জবাব দিতে পারছি না। সে রাত্রি আরাধনা স্বামীকে প্রশ্ন করলেন, তোমার মতলবটা কি বলো তো? মতলব? মতলব আবার কিসের? 100 টাকায় এর চেয়ে ভালো রাঁধুনি কলকাতায় পাওয়া যেত না? আহা, রাঁধুনি কেন, ওকে তো আমি পুত্রবধূর মর্যাদায়। তুমি কি ওর সঙ্গে সুরজিতের বিয়ে দিতে চাও? সুরজিৎ অবিনাশের শ্যালক। অবিনাশ গম্ভীর হয়ে বলেন, ও যদি লক্ষ্মী না হয়ে মিনতি হতো, তাহলে নিশ্চয়ই তোমার আপত্তি হতো না। তোমার ভাই তাহলে রাজ জামাই হয়ে যেত। তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে আরাধনা বলেন, তাই তো জানতে চাইছি তোমার মতলবখানা কি? পরদিন পাণ্ডাজি জানালো সে অবিনাশচন্দ্রের প্রস্তাবে রাজি, তবে শনিচরি ফিরে আসার আগেই ওদের যাত্রা করতে হবে, কারণ শনিচরি জানতে পারলে বাধা দেবে। অবিনাশ কারণটা জানতে চাওয়ায় পাণ্ডাজি সব কথা অকপট স্বীকার করল। অর্থাৎ যদিচ শনিচরি খুশি হবে লক্ষ্মী বিদায় হলে, কিন্তু সে কলকাতাবাসী এক বর্ধিষ্ণু পরিবারের কন্যার মর্যাদা নিয়ে 100 টাকা রোজগার সম্বল করে যাচ্ছে, একথা শুনলে সে ধুন্ধুমার বাঁধিয়ে দেবে। সব শুনে অবিনাশ বললেন, বুঝলাম, সেক্ষেত্রে লক্ষ্মীর সম্বন্ধে যাবতীয় তথ্য আমাকে জানাতে হবে। কোথায় কবে তার জন্ম হয়েছে, কোথায় বিবাহ হয়েছিল। বাধা দিয়ে পাণ্ডাজি বললেন, কেন বাবুজি, এত সব খবরে কি প্রয়োজন? প্রয়োজন আছে। সম্ভব হলে এবং লক্ষ্মী রাজি হলে তাকে হয়তো পাত্রস্থ করব। অতঃপর পাণ্ডাজি বিস্তারিত বিবরণ দিলেন।
লক্ষ্মীর জন্ম তারিখ তার মনে নেই, তবে এটা মনে আছে দিল্লিতে মহাত্মাজি যেদিন নিহত হলেন তার দুদিন পরে। তখন উনি পাটনা জংশনে পোস্টেড। লক্ষ্মীর জন্ম রেলওয়ে হাসপাতালে। ওর বাল্যকাল কেটেছে পাটনাতেই। ক্লাস 5 পর্যন্ত পড়েছে। তারপর 11-12 বছর বয়সে তার বিবাহ হয় ছাপড়া জেলার পিশৌলি গ্রামে সম্পন্ন চাষি মহাবীর প্রসাদ দেওরের একমাত্র পুত্রের সঙ্গে। বছর 5 পরে গওনা থেকে ওরা লক্ষ্মীকে নিয়ে যেতে আসে। কিন্তু কি দুর্ভাগ্য লক্ষ্মীর, সেই রাত্রেই তার পেটে একটা অসহ্য যন্ত্রণা হয়। রেলের ডাক্তারবাবু পরীক্ষা করে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান এবং অপারেশন করেন। বরযাত্রীরা এটাকে বিশ্রীভাবে নিল। তারা বললে, সংকোচে থেমে গেলেন পাণ্ডাজি। অবিনাশ বলেন, কিন্তু ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলেই তো তারা জানতে পারতেন অসুখটা কী জাতের ছিল। বিচিত্র হাসলেন পাণ্ডাজি, বললেন, তা পারতেন, কিন্তু তার পূর্বেই তারা লক্ষ্মীর গহনা পুটলিতে বেঁধেছিলেন। আমার মেয়ের নামে কলঙ্ক রটিয়ে সদর্পে গ্রামে ফিরে যাওয়াটাই পছন্দ হলো তাদের। সেক্ষেত্রে পুত্রের পুনরায় বিবাহ দিয়ে আরেকটি কন্যা দায়গ্রস্তের রক্ত শুষবার সুযোগ পাবেন তারা। কত তারিখে লক্ষ্মীর অপারেশন হয়েছিল মনে আছে আপনার? পান্নাজি ঝুঁকে পড়েন। বাবুজি, আপনি যাচাই করতে চাইছেন? আপনিও বিশ্বাস করছেন যে লক্ষ্মী মা হতে বসেছিল? দৃঢ়ভাবে মাথা নেড়ে অবিনাশ বললেন, না, বিশ্বাস আমি করিনি, তবে হ্যাঁ, যাচাই আমি করতে চাই। আমার জেনে নেওয়া দরকার অসুখটা কি। কেন বাবুজি? সে আমার কন্যা হতে চলেছে। ভবিষ্যতে কোনো সুপাত্রের সঙ্গে তার বিবাহ দেওয়ার প্রয়োজনে আমাকে সব কথা একদিন বলতে হতে পারে। আমি চাই না ওই অজুহাতে লক্ষ্মীর ভাগ্যে দ্বিতীয়বার কোনো বিড়ম্বনা আসুক। পান্ডাজি মাথা নেড়ে বললেন, আপনি ঠিকই বলেছেন বাবুজি। এ দুনিয়া ভারী পাজি জায়গা। অসুখটা কি তা ডাক্তার সাহেব আমাকে বলেছিলেন, কিন্তু সে ইংরেজি নাম আমার স্মরণে নেই। আপনি খোঁজ নিয়ে দেখুন। সময়টা মোটামুটি বলতে পারবো। তার পরের মাসেই আমি রিটায়ার করি। তার মানে 1963 সালের ফাগুন চৈত। অবিনাশ বলেন, ওতেই হবে। আমি কালই পাটনা যাচ্ছি, ফিরে এলে কথা হবে। দিন 2 পরে আরাধনা স্বামীকে বললেন, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছ? বুধন, মুংলি, এমনকি পান্ডাজি পর্যন্ত ভাঙা ভাঙা বাংলা বলে, অথচ লক্ষ্মীর বাংলা উচ্চারণ পরিষ্কার। বোঝাই যায় না যে ও বিহারি। অবিনাশ বললেন, তা হোক, তুমি যা ভাবছ তা নয়। লক্ষ্মী তোমাদের সেই হারারও মেন্টি নয়। অমন অদ্ভুত কথা আমি কেন ভাবতে যাব? সচেতনভাবে না ভাবলেও কথাটা তোমার অবচেতন মনে আছে, তাই ওর বাংলা উচ্চারণে এতটা আশ্চর্য হয়েছ তুমি। কিন্তু আসলে এটা নিতান্তই কাকতালীয় ঘটনা। আমি নিশ্চিতভাবে জেনে এসেছি। শোনো। সারাটা দিন ছোটাছুটি করেছেন উনি। পাটনা রেলওয়ে হাসপাতালে অবশেষে সব সন্দেহের নিরসন হলো। ঘটনাচক্রে ওর পরিচিত একজন ডাক্তারের সঙ্গে দেখা হয়ে গেল হাসপাতালে। ডক্টর সতীশ ধর। তার কাকা ছিলেন অবিনাশের সহপাঠী। ডক্টর ধর অবিনাশের অনুরোধে পুরাতন রেজিস্টার ঘেটে বার করে দিলেন অকাট্য তথ্য। 2/2/48 তারিখে সকাল 7:12 পাটনা আউটার সিগন্যাল কেবিনম্যান শ্রীরাম প্রসাদ শর্মার স্ত্রী ফুলেশ্বরী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। জাতকের ওজন 7 পাউন্ড। প্রসূতির প্রথম কন্যা সন্তান। শুধু ওইটুকুই নয়, পরবর্তী সংবাদটাও বিশদ। প্রথম তথ্যে জাতকের নাম ছিল না। জন্ম মুহূর্তে কারো নাম থাকে না, তাই শুধু লেখা ছিল ফিমেল চাইল্ড। এবার নামও পাওয়া গেল। 25/3/63 তারিখে রাত 12টার সময় ইমার্জেন্সি বিভাগে একটি রোগিণী আসে। নাম লক্ষ্মী দেবী, বয়স 16। পিতার নাম রামপ্রসাদ শর্মা। পেটে নিদারুণ যন্ত্রণা। রাত 3টার সময় ডক্টর শঙ্করী প্রসাদ ত্রিবেদী, সার্জেন, রোগিণীর অ্যাপেন্ডিক্স কেটে বাদ দেন। 30শে মার্চ অ্যাপেন্ডিসাইটিসের রোগিণীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সমস্ত বিবরণ শুনে আরাধনা বললেন, এত খবর তুমি কেন নিচ্ছ বলো তো? তোমার অবচেতন মনে কি আছে? অবিনাশ বলেন, সেটা এবার তোমাকে জানাবার সময় হয়েছে। দরজাটা বন্ধ করে দাও। অবিনাশের অবচেতনে প্রকাশ করতে হলেই প্রথমে জানতে হবে
তার ভগ্নিপতি অধ্যাপক গোকুলচন্দ্রের কথা, শুধু তার নয়, তার পিতৃপুরুষদের কথাও কিছুটা। গোকুলচন্দ্র রায়চৌধুরী ময়মনসিংহের বিখ্যাত জমিদার বাড়ির সন্তান। বর্তমানে তার বয়স ৭৬। বেশ বড় জমিদারি ছিল, লাখ দশেক টাকার আদায়। বিলাসের স্রোতে গা ভাসিয়েছিলেন ওর পূর্বপুরুষেরা। তবু গোকুলচন্দ্র যখন জন্মগ্রহণ করেন তখন বাড়িতে তিনটে হাতি ছিল। বংশের আদিপুরুষ দুর্লভচন্দ্র রায়, তিনি প্রথম চৌধুরী খেতাব পান। ছিলেন প্রগাঢ় পণ্ডিত, ৪-৫টি ভাষা জানতেন তিনি, কিন্তু তার আর কেউ এ বংশে সরস্বতীর বন্দনা করেনি। চতুর্থ পুরুষ গোকুলচন্দ্র হলেন দৈত্যকুলে প্রহ্লাদ। কৃতিত্বের সঙ্গে পরপর দুবার এমএ পাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, দর্শনে ও ইতিহাসে। আশুতোষ মুখোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে তরুণ গোকুলচন্দ্র এলেন কলকাতায়। পিতা নিবারণচন্দ্রের আপত্তি ছিল, ওদের জমিদার বংশে ৪ পুরুষে কেউ চাকরি করেনি, শুধু খরচ করেছে, গোকুল গ্রাহ্য করেননি। এই নিয়ে পিতা পুত্রে হল মতান্তর থেকে মনান্তর। শেষে গোকুলচন্দ্র এমন একটি কাজ করে বসলেন যে পিতৃদেব তার মুখ দর্শন করবেন না বলে প্রতিজ্ঞা করলেন। ব্যাপারটা গুরুতর। পিতার অজ্ঞাতে গোকুলচন্দ্র একটি শিক্ষিতা ব্রাহ্ম মহিলার পানি গ্রহণ করেছিলেন। এ থেকে পিতা পুত্রের ছাড়াছাড়ি। গোকুলের একটিমাত্র পুত্র সন্তান হয়েছিল। সেই পুত্রের বিবাহেও নিবারণচন্দ্র উপস্থিত হননি। তারপর বাংলা বিভাগ হয়েছে। উদ্বাস্তু হিসেবে নিবারণ চলে এলেন কলকাতায়। গোকুল তখন শাঁখারীপাড়ায় বাসা ভাড়া করে আছেন। ছুটে গেলেন, নিবারণ তবু দেখা করেননি। কেটে গেল আরও ১০-১২ বছর। তারপর একদিন অশীতবর নিবারণচন্দ্র এসে দাঁড়ালেন পুত্রের বাড়িতে নতমস্তকে, গোকুলচন্দ্রের চরমতম দুর্দিনে। ইতিমধ্যে গোকুলের স্ত্রী গত হয়েছেন। শাবলক পুত্র স্ত্রী কন্যাসহ কাশীতে চলে গেছে চাকরি নিয়ে। গোকুল তখন একাই থাকতেন তার দীর্ঘদিনের পুরাতন ভৃত্য শিবনাথের তত্ত্বাবধানে। হঠাৎ এলো মর্মান্তিক দুঃসংবাদ। কাশীতে ওর পুত্রের গৃহে ডাকাতি হয়েছে। ওর পুত্রকে ডাকাতরা নৃশংসভাবে হত্যা করেছে, সর্বস্ব লুটে নিয়ে গেছে। এমনকি তার ১৩ বছরের নাতনি মিনতিকেও তারা অপহরণ করে নিয়ে গেছে। সংবাদ শুনে পাড়ার একটি ছেলেকে নিয়ে তখনই ছুটে গিয়েছিলেন কাশীতে, কিন্তু পুত্রবধূর সাক্ষাৎ পাননি। তিনি উপস্থিত হবার পূর্বেই সে হতভাগিনী আত্মহত্যা করেছিল। গোকুলচন্দ্র ফিরে এলেন কলকাতায় একেবারে পাষাণ হয়ে। সেই দুর্দিনেই তার দ্বারে এসে দাঁড়িয়েছিলেন ৮৪ বছরের বৃদ্ধ নিবারণচন্দ্র। তার মৃত্যুর পূর্ববৎসর। পাজর সর্বস্ব বুকে বৃদ্ধ গোকুলকে জড়িয়ে ধরে শুধু বলেছিলেন, বিশ্বাস কর বড় খোকা, এত বড় অভিসম্পদ কিন্তু আমি তোকে কোনো দিন দেইনি। দিন কারোর জন্য বসে থাকে না। পাষাণ হয়ে যাওয়া গোকুল আবার একদিন উঠে বসলেন। পিতার মৃত্যুর পর তার সম্পত্তির অধিকারীও হলেন। সেটা ১৯৬১ সাল। গোকুলের বয়স তখন ৬১। অবসর নিয়েছেন কর্মজীবন থেকে। অধ্যাপনা ত্যাগ করলেও ঐতিহাসিক গবেষণার মধ্যেই তিনি ডুবে থাকতেন। পিতা দেশ বিভাগের পূর্বে কিছু সম্পত্তি এদেশে এনেছিলেন, আর এনেছিলেন এক তরঙ্গ বোঝাই কাগজপত্র। ওদের মহাফেজখানায় সযত্নে রাখা ছিল সেই সব প্রাচীন দলিল। নিবারণচন্দ্র তার পণ্ডিত পুত্রের হাতে তুলে দিয়েছিলেন সেই সব কীটদষ্ট পুরাতন নথিপত্র। গোকুল নাকি তার ভিতরে আবিষ্কার করেছেন কিছু অতি মূল্যবান ঐতিহাসিক তথ্য। কেউ বলে তিনি ওদের পারিবারিক ইতিহাস লিখছেন, কেউ বলে না, উনি লিখছেন ওর প্রপিতামহের জীবনী। আবার কেউ বলে উনি নাকি সিপাহী বিদ্রোহের ওপর একটি প্রামাণিক গবেষণা করছেন। এমন অনুমান করার কারণ হচ্ছে এই যে বংশের আদিপুরুষ নিবারণচন্দ্রের পিতামহ দুর্লভচন্দ্র রায়, হ্যাঁ, তখনও ওরা রায়চৌধুরী খেতাব পাননি, সিপাহী বিদ্রোহে প্রত্যক্ষ অংশ নিয়েছিলেন। মঙ্গল পাণ্ডের যখন ব্যারাকপুরে ফাঁসি হয় তখন দুর্লভচন্দ্র ছিলেন ওই ব্যারাকপুর ছাউনিতে। সেই দুর্লভচন্দ্রের একটি দুর্লভ দিনপঞ্জি নাকি পাওয়া গেছে জমিদারির মহাফেজখানা থেকে।
গোকুলচন্দ্রের মতে প্রপিতামহের ওই দিনপঞ্জিকাটির দাম লাখ টাকা। সরসোনা ছাড়িয়ে ডায়মন্ড হারবার যাওয়ার পথে বড় রাস্তার উপর একটি প্রকাণ্ড বাগানওয়ালা বাড়ি বানিয়েছিলেন নিবারণচন্দ্র। সেখানেই এসে উঠলেন গোকুল, একেবারে একা। না, একা নন, তার পুরাতন ভৃত্য শিবনাথ ও তার স্ত্রী দুর্গামণিও এলো সঙ্গে। আর এলো তার ডগ শো জেতা কুকুর ডেভিল। গোকুলচন্দ্রের যদি বংশগৌরব থাকে তবে ডেভিলেরও তা আছে। ডেভিলের বাবা ছিল হ্যারিস কোম্পানির বড় সাহেবের একটি খানদানি গ্রেড 10 এবং গর্ভধারিণী লাহাদের বাড়ির প্রাইজ পাওয়া জার্মান ম্যাস্টিফ। তখন ওর বয়স মাত্র 3 বছর, তবু প্রায় একটা প্রকাণ্ড বাছুরের মতো হয়ে উঠেছে ডেভিল। অত বড় হাতাওয়ালা বাড়িতে 3টি মানুষ ও একটি কুকুর নিশ্চয়ই নিঃসঙ্গতা অনুভব করল না, কারণ আত্মীয় স্বজনেরা গুটি গুটি এসে জুটলেন। প্রথমেই এলেন গোকুলের শ্যালক অবিনাশচন্দ্রের সস্ত্রীক এবং স্ত্রীর ভাইকে নিয়ে। এলেন গিরিনবাবু, তিনি নাকি সম্পর্কে গোকুলের বোনপো। আরও 2-4 জন এলেন রক্তের সম্পর্কের টানে। যদিচ রায়চৌধুরী পরিবারের পারিবারিক ইতিহাস যিনি রচনা করেছেন তিনি বুঝে উঠতে পারেননি সম্পর্কটা ঠিক কী জাতের। পুরাতন ভৃত্য শিবনাথ বলতো, বুড়ো কর্তা, আপনি এত বড় পণ্ডিত হয়েও এমন সোজা কথাটা বুঝলেন না আজ্ঞে। সম্পর্কটা ট্যাকার, অনেক ট্যাকা যে আপনি হুশ করে পাই গেলেন, ওয়ারিশ নাই, তাই ওরা একে একে জুসছেন। সংসার অনভিজ্ঞ পণ্ডিত মানুষটি কথাটা প্রথমে মেনে নেননি, ক্রমে বুঝলেন তার ঢাক গোড় নেই। একদিন সবাইকে ডেকে বললেন, শোনো বাপু, তোমরা এখানে থাকতে চাও তো থাকো, আমি যা খাই তোমরাও তা খাবে, তবে আমার মৃত্যুর পর তোমরা কেউ কিছু পাবে না। আমার হারানো নাতনি যদি কোনোদিন ফিরে আসে তবে সেই আমার যাবতীয় সম্পত্তি পাবে, বুঝলে? সাফ কথা। ভিড় ক্রমে পাতলা হয়ে গেল দুর্লভ নিকেতনে, তাই বৃদ্ধ এখন ওই ভৃত্য সম্বল হয়ে প্রায় একাই থাকেন। আত্মীয় স্বজনেরা বললে, ছেলে যেভাবে মরেছে বাপও একদিন ওইভাবে খতম হবে ডাকাতের হাতে। তা কিন্তু হয়নি, 2টি কারণে। 1 নম্বর, সবাই জানত মিতব্যয়ী গোকুলের না আছে সোনাদানা, না আছে নগদ টাকা। দ্বিতীয়ত, সন্ধ্যার পর থেকে চেন ছাড়া ডেভিল বাড়ির দায়িত্ব নিত। লোহার গেটে ঝোলানো আছে প্রকাণ্ড সাবধানবাণী। প্রয়োজন ছিল না। দুর্লভ নিকেতনকে কেন্দ্রবিন্দু করে 1/2 মাইলের ব্যাসার্ধ নিয়ে একটি ভৌগোলিক বৃত্ত যদি টানা যায়, তাহলে সেই বৃত্তবাসীরা নিঃসন্দেহে শুনেছে ডেভিলের নৈশ গর্জন। ও পাড়ায় ডেভিলের নাম হাউন্ড অব দ্য বাস্কারভিল। তারপর আরও 1 যুগ কেটে গেছে। মাত্র গত বৎসর গোকুল তার শ্যালক অবিনাশকে জরুরি পত্র লিখে ডেকে পাঠিয়েছিলেন। বলেছিলেন, আজ বড় বিপদে পড়ে তোমাকে ডেকে পাঠিয়েছি অবিনাশ। কিছুদিন চোখে ব্যথা হচ্ছিল, ডাক্তার দেখিয়েছি, ওরা বলছেন আমার চোখের শিরা উপশিরা নাকি সব শুকিয়ে যাচ্ছে, 3 মাসের ভিতরেই আমি নাকি সম্পূর্ণ অন্ধ হয়ে যাব। অবিনাশ বলেছিলেন, সে কি, তা হতেই পারে না। আপনার তো পয়সার অভাব নেই চৌধুরী মশাই, আপনি বিলেত চলে যান, রাশিয়ায়, আমেরিকায় কিংবা ভিয়েনায়। গোকুল তাতে রাজি হননি। বলেছিলেন, কদিনই বা বাঁচব, দৃষ্টিশক্তি ফিরে পেলেও লাভ নেই, আমার শরীর ভেঙে গেছে বুঝতে পারছি, আর বড় জোর 1 বছর। তোমাকে যে জন্য ডেকেছি তাই বরং বলি, আমার মন বলছে একদিন না একদিন মিনতি ফিরে আসবে। এখন বলো, অন্ধ হয়ে যাবার আগে আমার সম্পত্তি আমি কিভাবে তার জন্য রেখে যাওয়ার ব্যবস্থা করব? কাকে আমার ওছি করে যাব? অবিনাশ বহু ইতস্তত করেও বুকের কথাটা মুখে আনতে পারলেন না। বললেন, আপনি কি চান এ অবস্থায় আমরা 2 জন আপনার এখানে এসে থাকি? নিশ্চয়ই চাই, বরাবরই তাই চেয়েছি। এরপর ভাটার পর জোয়ারের মতো আবার গুটি গুটি এসে জুটলেন সবাই, অবিনাশ, আরাধনা, গিরিনবাবু এবং আরও সব আত্মীয় স্বজন। আহা, উনি অন্ধ হয়ে যেতে বসেছেন। 3 মাসের ভেতরে গোকুল সত্যই অন্ধ হয়ে গেলেন। আরও 3 মাস পরে অবিনাশ দুর্লভ নিকেতন ছেড়ে নিজের শালার কাছে ফিরে এলেন। দুর্জনে বলে,
তিনি নাকি বৃদ্ধের অন্ধত্বের সুযোগে তার সব খাতাপত্র তন্ন তন্ন করে হাতে দেখেছেন। গুপ্তধনের কোনো সন্ধান তো দূরের কথা, ইঙ্গিত পাননি। ব্যাংকের পাসবইয়ে তার হদিস নেই। ব্যাংকের ড্রয়ারে কোনো শেয়ার, ক্যাশ সার্টিফিকেট বা সম্পত্তির দলিল খুঁজে পাননি। রাতারাতি এত টাকা তাহলে কোথায় সরিয়ে ফেললেন বৃদ্ধ? এর কিছুদিন পরেই অবিনাশ সস্ত্রীক রাজগীরে চলে যান বাতগ্রস্তা সহধর্মিণীর চিকিৎসা করাতে। শনিচরে ফিরে আসার আগেই রওনা হলেন ওরা। আরাধনা বেশ উপকার পাচ্ছিলেন, তবুও কি জানি কেন তিনিও বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব। লস্মিত উঁচিয়ে আছে কলকাতা শহর দেখার লোভে। হিসাবপত্র মিটিয়ে অবিনাশ পান্নাজিকে বললেন, আরেকটা কথা বলি বলি করেও কথাটা আপনাকে এতদিন বলিনি। আমার স্বর্গগতা ভগ্নীর একটি কন্যাকে 14 বছর আগে ডাকাতে ধরে নিয়ে যায়। আমাদের সেই হারানো নাতনির সঙ্গে লক্ষ্মীর চেহারার বেশ মিল আছে। আমার বৃদ্ধ ভগ্নিপতি জীবিত, কিন্তু তিনি অন্ধ। আমি স্থির করেছি লক্ষ্মীকে নিয়ে গিয়ে বলবো তার হারানো নাতনিকেই আমি নিয়ে এসেছি। অন্তত শেষ জীবনের বাকি কটা দিন অন্ধবৃদ্ধ কিছু শান্তি পাবেন। স্তম্ভিত হয়ে গেল পাণ্ডাজি। আমতা আমতা করে বলল, তাকে কি বলবেন? কোথায় কেমন করে মেয়েটিকে পেলেন? বলবো যে আজ থেকে 14 বছর আগে আপনি রাজগীরের পাণ্ডা শ্রীরামপ্রসাদ শর্মা। কাশীর সে নৃশংস ঘটনা কোথায় ঘটেছিল তা দেখতে এরা আসবেন। যাই হোক, তবু অবিনাশের অনুরোধে তিনি সবকিছু ঘুরিয়ে দেখালেন। লক্ষ্মীকে যতটা বোকা ভাবা গিয়েছিল, আসলে সে কিন্তু ততটা বোকা নয়। রাতে সে আরাধনাকে ধরে বসল। রাঙাদিদা, একটা কথা আমাকে বুঝিয়ে বলুন তো। আপনি বলছেন একজন অন্ধ বুড়োকে ধোঁকা দেবার জন্য আমাকে নিয়ে যাচ্ছেন, তাহলে আমাকে এভাবে সব কিছু চিনিয়ে দিচ্ছেন কেন? সেই অন্ধ বুড়ো তো আমাকে জেরা করবে না? বুড়ো না করুক, আর 5 জন করতে পারে বুড়োর আত্মীয় স্বজন। তাদের খোলাখুলি সত্যি কথা বলে দিলেই হয়। তারা যদি বুড়োর কাছে ব্যাপারটা গোপন রাখেন, তাহলেই তো আপনাদের উদ্দেশ্য সফল হবে। সকলের কাছে এ মিথ্যা কথা বলার কি দরকার? আরাধনা জবাব দিতে পারলেন না। স্বামীর দিকে বিহ্বলভাবে তাকান। জবাব দিলেন অবিনাশ, একটা কথা তোমাকে বলা হয়নি। বুড়োর অনেক টাকা, তার কোনো ওয়ারিশ নেই। ওর আত্মীয় স্বজনেরা ওত পেতে বসে আছে কবে বুড়ো মরে। গোকুলবাবু যদি তোমাকে নাতনি বলে মেনে নেন, তাহলে হয়তো তার সব সম্পত্তি তোমাকেই দিয়ে যাবেন। লক্ষ্মী উঠে দাঁড়ায়। বাবুজি, এতদিনে আপনাদের অভিসন্ধি আমি ঠিকমতো বুঝে উঠতে পেরেছি। আমি এ তঞ্চকতার মধ্যে নেই। আপনারা দয়া করে আমাকে রাজগীরে নামিয়ে দেবেন কলকাতা ফেরার সময়। অবিনাশ বিচিত্র হাসলেন শুধু। দিন সাথে কাশীবাস করে অবিনাশ ফিরে এলেন কলকাতায়। বলা বাহুল্য, ফেরার পথে লক্ষ্মীকে রাজগীরে নামিয়ে দেননি। মেয়ে মানুষের ভাগ্যটাই যে ওই রকম। ঘরের বাইরে আসা সহজ, ঘরে ফিরে যাওয়া কঠিন। অবিনাশ ধীরে ধীরে ওকে তালিম দিচ্ছিলেন, কখনো মিষ্টি কথায়, কখনো ধমক দিয়ে। কলকাতায় ফিরে সরাসরি দুর্লভ নিকেতনে গেলেন না, কিন্তু এসে উপস্থিত হলেন নিজের বাসায়। আরাধনার ভাই সুরজিৎ অবাক হলো লক্ষ্মীকে দেখে। বললে, এ মেয়েটি কে দিদি? আরাধনা বলেন, ভালো করে দেখ তো তাকিয়ে, চিনতে পারিস? সুরজিৎ পূর্ণ যৌবনা মেয়েটিকে ভালো করে দেখল মেয়েটিও অসংকোচে তাকে দেখছে। সুরজিৎ অবাক হয়ে বললে, মিন্টু? কিন্তু তা কেমন করে হবে? আরাধনা সে কথার জবাব না দিয়ে লক্ষ্মীকে বলেন, কিরে, চিনতে পারছিস না তোর সুরজিৎ দা? লক্ষ্মী এতক্ষণে নত নেত্র হল। রামগঙ্গা কিছুই বুঝল না। সুরজিৎ রীতিমতো অবাক হয়েছে। মিনতিকে তার স্পষ্ট মনে আছে, থাকারই কথা। মিনতিকে সে শেষ যখন দেখে, তখন মিনতির বয়স 10-12, ওর নিজের 18-19। কিন্তু মেয়েটির দৃষ্টিতে পূর্ব পরিচয়ের আভাস মাত্র ছিল না। কাজল কালো 2 চোখে ছিল শুধু বিস্ময়। এবার সে নিজেই প্রশ্ন করে, আমাকে চিনতে পারছ না মিন্টু? নত নেত্রেই মাথা নাড়ে লক্ষ্মী। না, সে চিনতে পারছে না। অবিনাশ এই সম্ভাবনার কথাও ভেবে রেখেছেন। বললেন, তোমাকে সব কথা পরে বলবো সুরজিৎ, সে অনেক কথা। সময় ও সুযোগ মতো যে আষাঢ়ে গল্পটা সুরজিৎকে শোনালেন অবিনাশ, সেই গল্পটাই আবার আরাধনা শোনালেন লক্ষ্মীকে। এছাড়া উপায় ছিল না।
এ না হলে যে কোনো মুহূর্তেই সমস্ত পরিকল্পনাটা বুনিয়াদ ধ্বংসে যেতে পারে। আজ থেকে 14 বছর আগে সেই ভয়াবহ রাতের ঘটনাই মিনতির মাথায় নাকি একজন ডাকাত লাঠির আঘাত হেনেছিল। সে সংজ্ঞা হারায়, কতদিন অজ্ঞান হয়েছিল সে জানে না। জ্ঞান হলে দেখে একজন পান্ডার বাড়িতে সে শুয়ে আছে। সমস্ত পূর্ব অভিজ্ঞান নাকি সে হারিয়ে ফেলে, মানে নিজের নাম এবং পরিচয়। চিকিৎসা শাস্ত্রে একে বলে প্যারামনেসিয়া বা স্মৃতিভ্রংশ। পান্ডাজি সেজন্যই পুলিশে খবর দেননি। মেয়েটি যখন তার পূর্ব জীবনের কথা কিছুই স্মরণ করতে পারছে না, তখন পুলিশ তাকে অনাথ আশ্রমে পাঠাত। পান্ডাজি ছিলেন নিঃসন্তান, তিনি তাই তাকে কন্যার স্নেহে মানুষ করেছেন। এতদিনে মেয়েটির কিছু কিছু পূর্ব স্মৃতি ফিরে আসছে বটে, তবু অনেক কিছুই সে মনে করতে পারে না। সুরজিৎ এই গল্প শুনে বলেছিল, অদ্ভুত ঘটনাচক্র, রীতিমতো নাটকীয়, ভালো সিনেমার প্লট। লক্ষ্মী সে কথা বলেনি। আরাধনার কাছে গল্পটা শুনে সে লুটিয়ে পড়েছিল তার পায়ে, বলেছিল, এ আমি পারবো না, কিছুতেই পারবো না, আপনারা আমাকে দয়া করে ছেড়ে দিন মাইজি। আবার বলে মাইজি। চোখের জল মুছে লক্ষ্মী বলেছিল, হ্যাঁ হ্যাঁ রাঙা দিদা, কিন্তু এবারে আপনারা আমাকে রেহাই দিন, আমি ঠিক ধরা পড়ে যাব। যাবি না? যাতে না যাস তাই তো তোর রাঙা দাদু এই গল্প ফেঁদেছে। শোন, এই দেখ আমাদের ফটো অ্যালবাম, আয় তোকে সব চিনিয়ে দিই। এই তোর আসল মানে নকল দাদু গোকুলচন্দ্র রায়চৌধুরী। এ হলো তার বাড়ির চাকর শিবনাথ, আর শিবনাথের পাশে তার বউ দুর্গামণি। বুঝলি? এই বাঘের মতো কুকুরটার নাম ডেভিল। এবার তো সব চিনে গেলি, ভয় কি? অবিনাশের গোড়া বেঁধে কাজ। স্মৃতির ভ্রংশতার অজুহাত সর্বক্ষেত্রে চালালে সন্দেহ হবে। সুরজিতের বিষয়টা তিনি ভুলতে পারেননি, তাই প্রথমেই তিনি লক্ষ্মীকে নিয়ে গেলেন ভবানীপুরের শাখারিপাড়া লেনে। কৈশোরে মিনতি এখানকার একটা ভাড়া বাসায় থাকত, গোকুলের সংসারে। বাড়িটা পাড়াটা লক্ষ্মীর চিনে রাখা ভালো। লক্ষ্মীকে নিয়ে সে পাড়ায় একটা বাড়িতে উপস্থিত হলেন অবিনাশ। কড়ানাতেই দরজা খুলে দিল একজন যুবক, বছর 34 বয়স। বললে, কাকে খুঁজছেন? হরিবিলাস সরকার মশাই আছেন? যুবকটি ওদের আপাদমস্তক ভালো করে দেখিয়ে নিয়ে বললে, তিনি তো বছর 8-10 আগে স্বর্গলাভ করেছেন। আপনারা কোথা থেকে আসছেন? অবিনাশ বলেন, সরকার মশাই গত হয়েছেন 10 বছর। কি আশ্চর্য, আমরা কোনো খবরই রাখি না। ছেলেটি বললে, আসুন ভিতরে এসে বসুন, রাস্তায় দাঁড়িয়ে কেন? বৈঠকখানায় জাঁকিয়ে বসলেন অবিনাশ। বললেন, আমাকে আপনি চিনবেন না? আচ্ছা, আপনি কি অধ্যাপক গোকুলচন্দ্র রায়চৌধুরীর নাম শুনেছেন? ছেলেটি বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে ওঠে। অবিনাশের কথার জবাব না দিয়ে সরাসরি নতমুখী মেয়েটিকে বলে ওঠে, কিছু মনে করবেন না, আপনি কি মিনতি? অবিনাশ আটখানা, কিন্তু সে আহ্লাদ ক্ষণস্থায়ী। লক্ষ্মী কিছুতেই স্বীকার করতে পারল না, মাথা নিচু করে বসেই রইল। অবিনাশ বলেন, তবে তো চিনতেই পেরেছেন। ছেলেটি এবারও সে কথা কানে নিল না। পুনরায় লক্ষ্মীকে বললে, কি আশ্চর্য, তুমি আমাকে চিনতে পারছো না মিন্টু? আমি রঞ্জন, তোমার রঞ্জুদা। নতমুখী লক্ষ্মী এবারও জবাব দিল না, মাথা নেড়ে জানালো, না। কোনো মানে হয়? শুনছিস তোরা যে বাড়িতে ভাড়া ছিলি তারই দোতলার বাড়িওয়ালার ছেলে? নামও তো শুনলি। এখন ঘড়ির পেন্ডুলামের মতো ঘটঘট করে মাথা নাড়ার কোনো মানে হয়? ভগবান এমন সুযোগ পাইয়ে দিলেন, অথচ মেয়েটার ওই নিরেট মাথায় একটু ঘিলও দিতে পারলেন না। রঞ্জন অনেক কথা বকবক করে বকে গেল মিনতিকে উদ্দেশ্য করে। অবিনাশকে সে গ্রাহ্যের মধ্যেই আনছে না, তাতে তার দুঃখ নেই। তিনি মনে মনে অঙ্কের হিসাব করছেন। রঞ্জনের বর্তমান বয়স 34-35, তার মানে 14 বছর আগে তার বয়স ছিল 20-21। মিনতির 13-14, বাড়িওয়ালার ছেলে আর ভাড়াটের মেয়ে, একতলা আর দোতলা। অতনুকি অহৈতুকী কৌতুকে দু একটি বান ছুঁড়েছিলেন, কাফলাভ। না হলে মিনতির রঞ্জুদা এমন চুলবুল করছে কেন? কিন্তু মেয়েটা হাবার বেহত্ত, ক্রমাগত তাঁতের মাকড় মতো মাথাটা দুদিকে দোলাচ্ছে। না, পূজা প্যান্ডেলে জলসার কথা মায়া, শেফালি, বাবলু, সুখেন কারো কথা তার মনে নেই। অবিনাশ শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বলেন, তোমার মা? তিনি? হ্যাঁ, মা এখানেই আছেন।
এসো মিন্টি, মায়ের সঙ্গে দেখা করবে, এসো। লক্ষ্মী 10 মিনিটের ভিতরেই মিন্টি হয়ে গেল, অথচ রঞ্জন রঞ্জুদা হবার কোনো লক্ষণ নেই। গোয়ার আর কাকে বলে? মেয়েটি সবকিছু স্বীকার করা সত্ত্বেও রঞ্জন এবং তার মা অসংকোচে মেনে নিলেন মিনতিকে। অবিনাশ জনান থেকে রঞ্জনকে শুনিয়ে দিলেন মিনতির স্মৃতিভ্রংশের আষাঢ়ে গল্পটা। রঞ্জন বললে, মিনতির হারিয়ে যাওয়ার ঘটনা সে ভালোভাবেই জানে। গোকুলচন্দ্রকে সে ঘনিষ্ঠভাবে চেনে, না চিন্ত নয়, চেনে। এখনও মাঝে মাঝে গিয়ে তার সঙ্গে দেখা করে আসে। কারণও আছে। রঞ্জন ইতিহাসের MA। সে যখন ইউনিভার্সিটিতে পড়ত তার আগেই অবশ্য গোকুল অবসর নিয়েছেন, তবু ইতিহাসের প্রগাঢ় প্রাক্তন অধ্যাপকটির স্নেহধন্য ছিল সে। মাস কয়েক আগেও সে গিয়েছিল দুর্লভ নিকেতনে। তবে ইতিমধ্যে তিনি যে অন্ধ হয়ে গেছেন এ খবর রঞ্জন জানত না। রঞ্জন ওদের বড় রাস্তার বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। বললে, মিন্টি, কাল পরশুর মধ্যে একদিন যাব তোমাদের বাড়ি, মানে দুর্লভ নিকেতনে। লক্ষ্মী এতক্ষণে অনেকটা সহজ হয়েছে। বললে, আমি আপনাকে আদৌ চিনতে পারলাম না, তবুও আপনি যাবেন? সেটা তোমার দোষ নয় মিন্টি, ও একটা অসুখ। ক্রমে ক্রমে সবই তোমার মনে পড়বে, আমি মনে পড়িয়ে দেব। বাস স্ট্যান্ড পর্যন্ত আগিয়ে দিয়ে ওদের গাড়িতে তুলে দেবার পর রঞ্জন বাড়ি ফিরল না। চুপটি করে গিয়ে বসল সামনের পার্কে। সে জানে মা উন্মুখ হয়ে অপেক্ষা করছে, আর যার চোখকেই ফাঁকি দেওয়া যাক, মায়ের দৃষ্টিকে ফাঁকি দিতে পারেনি। ও জানে যে মা জানে, মা জানত। মায়ের কাছ থেকে লুকানো যায়নি, লুকানো যায় না। রঞ্জন কিছু শিশু নয়। 14 বছর বয়স কদিনে হয় তার হিসেব ভালো মতোই জানা। যে নিদারুণ আঘাতের 14 বছর আগে পাজরাটা গুড়িয়ে গিয়েছিল, এতদিনে তার ধার ক্ষয়ে যাওয়ার কথা। গিয়েছিল তাই। রঞ্জন হাসত, খেলত, সিনেমা দেখত, বন্ধুদের নিয়ে হইচই করত। কে বলবে তার বুকের পাজরায় একটা প্রকাণ্ড ক্ষতচিহ্ন? MA পাশ করা পর্যন্ত মা কোনো তাগাদা দেয়নি। তারপর চাকরি পাওয়ার পর নানাভাবে প্রসঙ্গটা পেরেছে। মায়ের বয়স হয়ে যাচ্ছে, একা হাতে আর পেরে ওঠে না। রঞ্জন বুঝত সবই, কিন্তু রাজি হয়নি। একটা অতীত স্মৃতিকে মূর্খের মতো আঁকড়ে থাকার যে কোনো অর্থ হয় না, এটা ভালো মতোই জানে, কিন্তু কি করতে পারে সে? ও বিষয়ে আর কোনো দিনই উৎসাহ বোধ করেনি। এত এত মেয়ের সঙ্গে আলাপ হয়েছে, ঘনিষ্ঠতা হয়েছে, কিন্তু ওর 36 বছরের জীবনে দ্বিতীয়বার আর বসন্ত আসেনি। কারো পথ চেয়ে সে প্রতীক্ষা করছিল কি না? নিশ্চয় নয়। সে তো পাগল নয়। তবে ও বিষয়ে সে নির্লিপ্ত। মাঝে জানত তার প্রমাণ। আজ 14 বছরের মধ্যে একবারও ছেলের কাছে ওই নামটা উচ্চারণ করেনি, একবারও সরাসরি জানতে চায়নি। হ্যাঁ রে খোকা, সেই আবাগিটাকে ভুলতে পারিসনি না রে? সচেতনভাবে নিজের কাছে সে কথা ও স্বীকার করত না। তার কথা মাঝে মাঝে ঘুম না আসা রাতে মনে পড়ত। ভাবত, সে তো মারা যায়নি। এই দুনিয়ারই কোনো এক অচেনা গৃহের অজানা কক্ষে হয়তো সে অভাগীয় বিনিদ্র বালিশ আঁকড়ে পুরনো দিনের রোমন্থন করছে। সেই প্রথম সাক্ষাতের উষ্ণ বাক্য বিনিময় থেকে শেষ সাক্ষাতের উষ্ণ স্পর্শ পর্যন্ত 14 বছরেও সে উত্তাপ শীতল হয়ে যায়নি। আচ্ছা, এমনও তো হতে পারে হঠাৎ একদিন রঞ্জন ঘটনাচক্রে তার মুখোমুখি হয়ে পড়ল। দুজনে দুজনকে চিনতে পারবে তো? কি পরিবেশে! একদিন প্রথম সম্বোধনের অনর পাঁচিলটা ভেঙে ফেলতে দুজনেই যেমন উদ্গ্রীব ছিল, অথচ ভাষা খুঁজে পেত না। আবার কি তাই হবে? রঞ্জনকে পেশ করবে সেই চিরাচরিত প্রশ্নটা, আমাদের গেছে যা দিন তা একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? আর মিনতি জবাবে জানাবে ও প্রশ্নের একমাত্র জবাব, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। কিন্তু পটভূমিটা যদি রেলগাড়ির কামরায় না হয়, যদি হয় অন্য কোনো অবাঞ্ছনীয় পরিবেশে, অকৃততার রঞ্জন যদি কামনার তাড়নায় বন্ধুদের সঙ্গে উপস্থিত হয় কোনো বারবিলাসিনীর ডেরায়, আর সেখানে সাক্ষাৎ পায় তার, মনে মনে শিউরে উঠত রঞ্জন। না, তা কখনোই হবে না। নিজের অজ্ঞাতে মিন্টি ওকে রক্ষা করবে, কোনোদিন ও সব পাড়ায় পা বাড়াতে দেবে না। যদি হঠাৎ দেখা হয়ে যায়, এই ভয়ে। কী সব আবল তাবল ভাবছে। পার্কে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখানে ওখানে জোড়ায় জোড়ায় বসে আছে কয়েকজন।
যাদের নীড় ডাকাতে তছনছ করে দিয়ে যায়নি। রঞ্জন ওদের দিক থেকে দৃষ্টিটা ফিরিয়ে আনল। না, এখন বাড়ি ফিরবে না সে। মায়ের মুখোমুখি হবার আগে একবার নিজের মুখোমুখি হওয়া দরকার। গোকুলচন্দ্র মাত্র বছর তিনেক ছিলেন ওদের একতলার ভাড়াটে হিসাবে। রঞ্জন যখন ফার্স্ট ইয়ারে ঢোকে তখন ওরা আসেন। যে বছর সে বিয়ে দেয় সে বছর চলে যান। রঞ্জনের বাবা হরিবিলাসবাবু তখনও জীবিত, তখনও কোর্টে বের হতেন। দ্বিতলে বাপ মা ছেলের ছোট্ট সংসার। একতলায় ভাড়া ছিলেন অধ্যাপক গোকুলচন্দ্র, তার পুত্র পুত্রবধূ আর একমাত্র নাতনিকে নিয়ে। আর ছিল প্রকাণ্ড একটা কুকুর। ওরা যেদিন প্রথম এলেন সেদিনটার কথা ওর স্পষ্ট মনে আছে। সেদিনই লক্ষ্য করেছিল মিনতিকে। 11 বছরের নেহাত বাচ্চা মেয়ে, বারন্ত গরণ, কিন্তু রঞ্জন সাহস করে তার সঙ্গে আলাপ করতে পারেনি। মিনতি ভর্তি হয়েছিল মেয়েদের স্কুলে। বেনি দুলিয়ে স্কুলে যেত আসত। দ্বিতলের বারান্দা থেকে একজন যে তাকে লক্ষ্য করে এটা সে নিশ্চয়ই জানত, কারণ ভুলেও সে উপরের দিকে তাকিয়ে দেখত না। দুটি পরিবারে ঘনিষ্ঠতাও ছিল যথেষ্ট। গোকুলের পুত্রবধূ দ্বিতলে ওর মায়ের কাছে আসতেন, মিনতিও আসত মাঝে মাঝে তার সঙ্গে। অথচ কি আশ্চর্য, দুজনকেই দুজনে এড়িয়ে চলত। রঞ্জন লক্ষ্য করত পাড়ার আর 5টা ছেলের সঙ্গে প্রয়োজনে মিনতি কথা বলে। পূজা প্যান্ডেলে ওকে বাবলু সুখেনের সঙ্গে গল্প করতে দেখেছি। কি জানি কেন এক ছাদের নিচে বাস করেও মেয়েটা কোনোদিন ওর সঙ্গে কথা বলেনি। 18-19 বছরের একটি ছেলের এই জন্য আত্মসম্মানে আঘাত লাগলে দোষ দেওয়া যায় না। সে কোনোদিন ভেবে দেখেনি ব্যাপারটা উল্টো দিক থেকেও সত্য। এক ছাদের নিচে বাস করা একটা 12 বছরের মেয়ের সঙ্গে সেও তো এগিয়ে গিয়ে আলাপ করতে পারত। আত্মসম্মানে আঘাত তো ও পক্ষেরও লাগতে পারে। এ কথাটা সে বয়সে তার খেয়াল হয়নি। সে এমন ভাব দেখাতো যেন খেয়ালই নেই। একতলার ভাড়াটে বাড়িতে বেনি দোলানো এক ফোঁটা একটা মেয়ে ক্লাস 7-এ না 8-এ পড়ে। বাবলু হয়তো কৌতূহলী হয়ে মাঝে মাঝে ওকে প্রশ্ন করত, এই রঞ্জু, তুই সিংহবাহিনীর সঙ্গে কথা বলিস না কেন রে, ভাবনি? গোকুলচন্দ্রের পোষা কুকুরটা ছিল সিংহের মতো, মিনতির ন্যাওটা। তাই বন্ধুমহলে মিনটিকে সবাই ঠাট্টা করে বলতো সিংহবাহিনী। রঞ্জন বলতো, ভাব ভাব আবার কি, এক বাড়িতে থাকি, ও আমাকে চেনে, আমিও ওকে চিনি, ব্যাস, অত আদিক্ষেতা আমার নেই। সুখেন ফোড়ন কাটত, তাতেই তো ভয় হয়, কেলেঙ্করিয়াস কিছু করছিস না তো? অত লোক দেখানো নির্লিপ্ততা কেন বাবা? সিঙ্কিং সিঙ্কিং। রঞ্জন ধমক দিয়ে থামিয়ে দিত ওদের। এসব রসিকতা বরদাস্ত হতো না। একবার ভাবত কথা বলে দেখলেই হয়, দেখাই যাক না ও আলাপ করতে আগ্রহী কিনা। সিঁড়ির মুখে সদর দরজায় আচমকা দেখা হতো। দুজনেই পাশ দিত, চমকে উঠত, অথচ সম্বোধনের বাধাটা কেউই অতিক্রম করতে পারত না। আচ্ছা, ও তো ঠিক 4:10 স্কুল থেকে ফেরে। ঠিক তখনই যদি রঞ্জন হঠাৎ ঘটনাচক্রে সদর দরজায় দাঁড়ায়, ওকে দেখে বলে, স্কুল থেকে ফিরছে বুঝি? যা মুখ ফোর মেয়ে, হয়তো জবাবে বলবে, না, গঙ্গায় স্নান করে। হ্যাঁ, মুখ ফোর। বাবলু সুখেন দুজনেই বলে, সিংহবাহিনী কথার পিঠে কথা বলে ওস্তাদ। তারপর একদিন আলাপ হলো নিতান্ত অরোমান্টিক পরিবেশে। কলিং বেল বাজতে রঞ্জন উঠে গিয়েছিল সদর দরজা খুলে দিতে। মনে আছে, ছুটির দিন, হয়তো রবিবার। বাপি বাড়িতে। সকালবেলা বাপি দক্ষিণের বারান্দায় ইজি চেয়ারে খবরের কাগজ পড়ছেন, মা রান্নাঘরে। দরজাটা খুলে দেখে একতলার সেই সিংহবাহিনী। আজও স্পষ্ট মনে আছে দৃশ্যটা। ফ্রক ছেড়ে সবে শাড়ি ধরেছে, মাথার চুল খোলা। রঞ্জনকে দেখে একটু হকচকিয়ে যায়, তারপর সামলে নিয়ে বলে, এই দাদু পাঠিয়ে দিলেন। ওর হাতে একটা খাম। বুঝতে অসুবিধা হলো না, মাসের এটা প্রথম সপ্তাহ, অর্থাৎ বাড়ি ভাড়ার টাকা। সেই আলাপই হলো, অথচ একটা বিশ্রী অরোমান্টিক পরিবেশে। হাত বাড়িয়ে খামটা নিল, বললে, ও। পুরো 10 সেকেন্ড দুজনেই চুপচাপ। চৌকাঠের দুপ্রান্তে দুজন।
শেষ পর্যন্ত রঞ্জনী মরিয়া হয়ে বলে বসল, ভিতরে আসবে? বলেই খেয়াল হলো ওর বাক্যটা প্রশ্নবোধক চিহ্নে শেষ হওয়াটা ঠিক হয়নি। ওর বরং বলা উচিত ছিল, ভিতরে এসো না। মেয়েটি জবাবে বললে, না, আপনি টাকাটা বরং গুনে দেখুন। রঞ্জন হেসেই বলেছিল, গুনে দেখার কি আছে, তোমার দাদুই তো গুনে দিয়েছেন। তা হোক। মেজাজের ব্যারোমিটারে পারদ ঊর্ধ্বগামী। মেয়েটা কি বলতে চায়? রঞ্জন ওই খাম থেকে 2খানা নোট হাতাবে, পরে বলা হবে গন্তিতে কম ছিল। কুঞ্চিত ভ্রুভঙ্গে বলে, কেন বলো তো? সেটাই নিয়ম, টাকা গুনে নিতে হয়। ব্যাস, মেজাজ সপ্তমে। রঞ্জন শ্লেষ মিশিয়ে বললে, তাই বুঝি 2 দিন পরে যখন বিয়ে হবে তখন বরের কাছ থেকে মাসকাবারি টাকা গুনে নেবে? অরুণ তুবড়িতে যেন আগুনের স্পর্শ। মেয়েটা ছিটকে সরে গেল 1 পা। এতক্ষণে সিংহবাহিনী হয়ে বললে, আপনি ইতর। চেঁচামেচিতে মা বের হয়ে এসেছে রান্নাঘর থেকে। কিরে, ও মা, মিন্টি কখন এলি? রঞ্জন খামটা মায়ের দিকে বাড়িয়ে ধরে বললে, ভাড়ার টাকাটা ওই সিংহবাহিনীর সামনে গুনে নিও, হাত সাফাই করো না। মা তো তাজ্জব। কিছু বলার আগেই রঞ্জন হাওয়া। সেই ওদের প্রথম সাক্ষাৎ। পরে রঞ্জন বুঝেছিল দোষটা তারই। মেয়েটা এমন কিছু অপমানকর কথা বলেনি। অহেতুক করা কথা না বললেই হতো। আসলে ওর রাগ হয়েছিল মেয়েটার উপর নয়, ভাগ্য দেবতার উপর। প্রথম সাক্ষাতের মুহূর্তটাতে অমন টাকা পয়সার ভেজাল ঢুকে যাওয়ায়। ভুলটা শুধরে নেবার সুযোগ হয়ে গেল অবশ্য কিছুদিনের মধ্যে। মা পৌষ পার্বণের পিঠে ভাজছিল, হঠাৎ বললে, এই পাত্রটা 1তলার মাসিমাকে দিয়ে আসবি খোকা। রঞ্জন জানত এ জাতীয় আদান প্রদান প্রায় হয়ে থাকে। 1তলার পায়েস 2তলায় আসে, 2তলার মালপোয়া 1তলায় যায়। গোকুল পিঠের বাটিটা নিয়ে রঞ্জন নেমে গিয়েছিল নিচে। ঘটনাচক্রে বলতে হবে। কলিং বেল বাজাতে ডেভিলের ঘেউ ঘেউ অগ্রাহ্য করে দরজা খুলে থমকে দাঁড়িয়ে পড়েছিল মিনতি। কনভার্স থিওরেম। এবারও সিঁড়ির চাতালে, চৌকাঠের এপারে, মেয়েটির ওপারে। একই ভঙ্গিতে রঞ্জন পাত্রটা বাড়িয়ে ধরে বলেছিল, মা পাঠিয়ে দিলেন। মেয়েটি সপ্রতিভের মতো বললে, ও, পৌষ পার্বণের পিঠে বুঝি? হ্যাঁ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। সর্বনাশ? কার আবার সর্বনাশ? আমার সামনে পরীক্ষা। মিনতি কিন্তু সে ভুল করেনি। প্রশ্নবোধক চিহ্নে শেষ করেনি পরবর্তী বাক্যটা। বলেছিল, সিঁড়ির মধ্যে কেন, ভিতরে আসুন না। গেলেই হতো, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল, না থাক। কেন, ডেভিলের ভয়ে? ও কিছু বলবে না, আমি যে সিংহবাহিনী জানি, সেজন্য নয়, সামনে পরীক্ষা। ও, তবে থাক। আবার পুরো 10 সেকেন্ড দুজনেই চুপচাপ। শেষে রঞ্জন মরিয়া হয়ে বললে, গুনে নাও। হ্যাঁ, গুনে নেব? কি গুনে নেব? 12টা পিঠে আছে, গুনে নেওয়াই নিয়ম। খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটি। কি মিষ্টি হাসি ওর। বলে, তাই বুঝি? 2 দিন পরে যখন বিয়ে হবে তখন বউকে নিশ্চয়ই মাসকাবারি টাকা গুনে নিতে বলবেন। রঞ্জনও হেসে ফেলে, বলে, এ কথার জবাবে আমার যা বলার কথা তা আমি বললাম না। কিন্তু কি আপনার বলার কথা? আমি বলতে পারতুম, তুমি ইতর। আবার খিলখিলিয়ে হাসি। বললে, তাহলে কি বলবেন? ইচ্ছে করে বলিনি, নেহাত মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল কথাটা। বস্তুত ও স্বেচ্ছায় বলেনি। ভিতর থেকে কে যেন ওর কানে কানে প্রম্পট করল। রঞ্জন রিপিট করল শুধু, তুমি সুন্দর। মনে হলো কথা নয়, এক মুঠো আবির বুঝি ছুঁড়ে মেরেছি। সেই শুরু। তারপর অতিক্রান্ত কৈশোর। ওরা দুজনে সকলের অগোচরে কেমন করে তিল তিল করে গড়ে তুলেছিল একটা গোপন দুনিয়া, তা শুধু দুজনেই জানে। বাইরের পৃথিবী সে কথা জানতে পারেনি। সুখেন তখনও বলতো, আয় না একদিন, সিংহবাহিনীকে ডেকে তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। রঞ্জন একই ভঙ্গিতে নির্লিপ্ততার ভান করে বলতো, দায়ে পড়েছে আমার। এমনকি ডেভিল ছাড়া বাড়ির লোকেরাও জানত না যে ওদের দুজনের ভাব হয়েছে। আড়ালে আবডালে দুজনে বকম বকম করে।
সিঁড়ির কোণায়, চিলে কোঠায়, এমনকি কদাচিৎ কখনো ক্লাস পালিয়ে ম্যাটিনির সিনেমাতেও। ঠিক 4টের সময় রঞ্জন গিয়ে হাজির হতো ওদের স্কুল গেটের অদূরে। তারপরে ঘুরপথে দুজনে বাড়ি ফিরত, অনেকটা আগোপিছু করেই। মনে পড়ছে সেই দুর্ঘটনার কথাও। সিঁড়ির মধ্যে ওদের দুজনকে আবিষ্কার করে অধ্যাপক গোকুলচন্দ্র স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। হঠাৎ সুইচ জেলে তিনি যেন ভূত দেখলেন। এ কি করছিস তোরা এখানে, অন্ধকারের মধ্যে? মিনতি ছুটে পালিয়ে গিয়েছিল। রঞ্জন পালাতে পারেনি, আত্মসম্মানে বেঁধেছিল তার। ওই ঘটনার কিছুদিন পরে মিনতির বাবা কাশিতে চলে যান। মা তখনই আন্দাজ করে, হয়তো পুরোপুরি বুঝতে পারেনি। সবটা বুঝতে পেরেছিল যেদিন কাশির বাড়িতে ডাকাতি হবার খবরটা এলো। গোকুলচন্দ্র বজ্রাহত হয়ে গেলেন। রঞ্জনই তাকে নিয়ে গিয়েছিল কাশিতে। ফিরে এলো 3 দিন পরে। মিনতির মায়ের দেহ মণিকর্ণিকার ঘাটে দাহ করে। বৃদ্ধ যেন পাষাণ হয়ে গেলেন। তার আঘাতটা তবু অর্থ হয় একমাত্র পুত্রবধূ আর একমাত্র নাতনি। কিন্তু রঞ্জন, প্রতিবেশী পরিবারের মর্মান্তিক আঘাতে কে না আহত হয়, কিন্তু এ কি? রঞ্জন যেন পাষাণ হয়ে গেল। তখন তার মনের অবস্থা এমন যে কে কি ভাবছে তা বুঝতে পারত না। তখনই বুঝতে পেরেছিল মা। কিন্তু সে তো 12-14 বছর আগেকার কথা। সব শোকই সময়ে মানুষের সহ্য হয়। রঞ্জনও করেছে। সে হাসে, খেলে, গান গায়, সিনেমা দেখে, কিন্তু তার জীবনে দ্বিতীয়বার আর বসন্ত আসেনি। ও কিছুতে ভুলতে পারেনি তার সিংহবাহিনীর সেই বিদায়বেলার প্রতিশ্রুতি। কথা দাও, যত যাই হোক তুমি আমার জন্য অপেক্ষা করবে। বাহুবন্ধন দৃঢ়তর করে রঞ্জন বলেছিল, ভয় তো সেদিকে নয় মিন্টি, ভয় তোমার তরফে। মাসিমা আর মেসমশাই যদি তোমার জন্য অন্য কোথাও বিয়ে ঠিক করেন, আমি কিছুতেই রাজি হব না। দরকার হলে সব কথা মাকে খুলে বলবো। তাই বলো, আমিও বলবো। মা কি? তোমার দাদু তো কিছুটা জানেন। হ্যাঁ, স্বচক্ষেই তো দেখেছেন সেদিন। তোমাকে বকাবকি করেননি? না, তোমাকে বিশেষ কিছু নয়, কিন্তু উনি ভেবেছেন এ আমাদের ছেলে মানুষই। সেই ওদের শেষ সাক্ষাৎ। তারপর আর দুজনের দেখা হয়নি, পত্র বিনিময় নয়। দুপক্ষের কেউই সাহস পায়নি চিঠিপত্র লিখতে। আশ্চর্য, সেই মিনতি আজ এতদিন পরে, 14 বছর পরে এসে দাঁড়ালো শাখারিপাড়া লেনের বাসায়, অথচ তার রঞ্জনদাকে চিনতে পারল না। কিছুই তার মনে নেই। মায়া, শেফালি, বাবলু, সুখেন, কারোর কথা তার মনে পড়ে না। তাই রঞ্জন আজ বাড়ি ফিরতে ইতস্তত করছিল। সে জানত, নিশ্চিত জানত, যে কথাটা আজ 14 বছর ধরে সংগোপনে রেখেছে, ওর মা আজ তাই জানতে চাইবে। একবার শেষ চেষ্টা করে দেখবে, খোকার ধনুর্ভঙ্গপণ ভাঙা যায় কিনা পরখ করতে চাইবে। কি বলবে রঞ্জন? টুকটুক করে হারলল রেসের সব কয়টা বেড়াই নির্বিঘ্নে ডিঙ্গিয়ে আসছিলেন। হোঁচট খেলেন একেবারে শেষ লিংথে। সবাই মেনে নিল লক্ষ্মীকে মিনতি হিসেবে। কেউ কেউ দর্শন মাত্রেই নিল না, মাত্র 2 জন, এবং মোক্ষম 2 জন, স্বয়ং গোকুলচন্দ্র এবং তার পেডিগ্রিড কুকুর ডেভিল। ডেভিল নিশাচর। দিনের বেলা মোটা চেন দিয়ে তাকে বেঁধে রাখা হয় বাগানে তার নির্দিষ্ট ঘরে, দুর্লভ স্মৃতি মন্দিরের মুখোমুখি। ওই স্মৃতি মন্দিরটার কথা বলা হয়নি। বাগানের একান্তে গোকুল একটি ঘর তুলেছিলেন, সেটাই ওর গবেষণাগার। সেখানে বই, বই আর বই। কাঠের আলমারির মাঝখানে একটা মজবুত গোদরেজের আলমারি। তাতে রাখা ছিল ওর গবেষণার মূল দলিলপত্র। পেস্ট কন্ট্রোল সার্ভিস থেকে প্রতি মাসে তাতে কীটনাশক স্প্রে করে যায়। ওই ঘরের পাশেই ছাতিমতলায় সিমেন্ট দিয়ে বাঁধানো চত্বর। সেখানে বংশের আদিপুরুষ গোকুলের প্রপিতামহ দুর্লভচন্দ্রের নামে একটি শ্বেতপাথরের স্মৃতিফলক। সেটি পাঠ করলে জানা যায় দুর্লভচন্দ্রের জন্ম 1825 সালে এবং তিরোধান 1869 সালে। ওই স্মৃতি মন্দিরের পাশেই ডেভিলের কেনেল। অবিনাশ ও আরাধনাকে ডেভিল ভালোমতোই চেনে, কিন্তু ওদের সঙ্গে লক্ষ্মীকে ঢুকতে দেখে
সে তারস্বরে গর্জন শুরু করল, আর তা থামতেই চায় না। অবিনাশের মনে হলো মানুষের চোখে ধুলো দিলেও ওই জানোয়ারটার চোখে তিনি ধুলো ছড়াতে পারবেন না কোনো দিনই। শিবনাথ দুর্গামণি ওকে কিন্তু মেনে নিল। দুর্গামণি তো ছুটে এসে জড়িয়ে ধরল লক্ষ্মীকে। এতদিনে আমাদের কথা মনে পড়ল হতভাগী। গোকুলচন্দ্র কিন্তু সংবাদটা শুনে ঘুম মেরে দিলেন। না হাসি, না কান্না, না আবাহন, না বিসর্জন। ঘরের প্রবেশপথে ভিড় করে দাঁড়িয়ে আছে ওরা। শিবনাথ, দুর্গামণি, অবিনাশ, আরাধনা, গিরিনবাবু। লক্ষ্মী যা অভিনয় করল তাতে মুগ্ধ হয়ে গেলেন অবিনাশ। সে ছুটে এসে লুটিয়ে পড়ল বৃদ্ধের পাঁজর সর্বস্ব বুকে। তারপর তার সে কি ফুলে ফুলে কান্না। স্তম্ভিত হয়ে গেলেন অবিনাশ। এমন বুক ফাটা কান্না কেমন করে কাঁদছে মেয়েটা? হয়তো অন্ধ বৃদ্ধের কাছে ওই কান্নার নৈবেদ্যে সে বলতে চাইছে, তুমি আমাকে ক্ষমা করো, বিশ্বাস করো, তোমার সম্পত্তির লোভে আমি আসিনি, তোমার ওই পাঁজর সর্বস্ব বুকে আশ্রয় নিতেই এসেছি শুধু। আমি প্রবঞ্চক নই, আমি এক হতভাগিনী। বৃদ্ধ যেন পাষাণ হয়ে গেছেন, হাতখানাও রাখলেন না ওর মাথায়। অবিনাশ কাঁপা কাঁপা গলায় বললেন, মিন্টু ফিরে এসেছে চৌধুরী মশাই, আপনি ওকে আশীর্বাদ করুন। বৃদ্ধ না রাম না গঙ্গা। আরাধনা ন্যাংচাতে ন্যাংচাতে এসে ধরে তুললেন লক্ষ্মীকে। বললেন, উনি একেবারে অভিভূত হয়ে পড়েছেন, ওকে একটু সামলাতে দে মিন্টু, আয়, উঠে আয়। লক্ষ্মী কিন্তু সে কথায় কর্ণপাতও করল না। নাট্য সম্রাজ্ঞীর মতো আর্তনাদ করে ওঠে, দাদু তুমি বিশ্বাস করছো না? আমি মিন্টু, তোমার সোনামণি। ওরা ধরাধরি করে ওকে সরিয়ে নিয়ে গেল। একতলার বাগানে তখনও ডেভিল তীব্র প্রতিবাদ করে চলেছে, তোমরা বিশ্বাস করো না, ও প্রবঞ্চক, ও ঠগ। ঘণ্টাখানেক পরের কথা। এ ঘরে তখন জমাটি আড্ডা। অবিনাশ সবাইকে সবিস্তারে শোনাচ্ছেন কেমন করে তিনি হারানো মেয়ে খুঁজে পেলেন। হঠাৎ শিবু এসে বলল, আপনাদের দুজনকে বুড়োকর্তা ডাক দিচ্ছেন। গল্পে ছেদ পড়ল। বুড়োকর্তার তাহলে এতক্ষণে শান হয়েছে। দুজনে উঠে এলেন এ ঘরে। গোকুল বললেন, বসো তোমরা দুজন, দরজাটা বন্ধ করে দাও। রুদ্ধদ্বার কক্ষে গোকুল বললেন, এবার বলো কোথায় জোগাড় করলে ওকে? আপনি বিশ্বাস করছেন না? ওই আমাদের মিন্টি। বিশ্বাস যাতে করতে পারি তাই তো তোমাদের গল্পটা শুনতে চাইছি। এমন একটা গল্প শোনাও যা অতি নাটকীয় না মনে হয়, আবার আষাঢ়ে বলেও না মনে হয়। নাও শুরু করো। অবিনাশ 15 দিন ধরে মনে মনে যা মহড়া দিয়ে রেখেছেন তাই গড়গড় করে বলে গেলেন। দীর্ঘ কাহিনী শেষ হলে গোকুল শুধু বললেন, সুন্দর গল্পটা, তবে যাবার সময় মেয়েটাকে সঙ্গে নিয়ে যেও, না হলে ডেভিল আমাকে ঘুমোতে দেবে না। অবিনাশের হাতে বন্দুক থাকলে হয়তো ডেভিলকে গুলি করে মারতেন। ঢোক গিলে বলেন, চৌধুরী মশাই, বলা সহজ, কিন্তু কোথায় ওকে নিয়ে যাব বলুন? আমার বাড়িতে, নাকি রাজগিরে তার পালক পিতার আশ্রয়? সে তোমার মাথা ব্যথা। হঠাৎ দ্বারের কাছ থেকে শিবনাথ বলে ওঠে, তাহলে ওই সঙ্গে আমাদের দুজনকেও বিদায় দেন কর্তা, আপনি অন্য লোক দেখুন। বৃদ্ধ ধমকে ওঠেন, তোকে কে কথা বলতে ডেকেছে? কেউ ডাকে নেই কর্তা, আমি চাকর, আপনি মনিব। তবু আমি মনীষী তো বটে, আপনি চোখে দেখেন না, আমরা যে জলজন্ত দেখছি মিন্টু মাকে। বৃদ্ধ এক মুহূর্ত নীরব থেকে বলেন, ঠিক আছে, কি নাম মেয়েটার? মিনতি, মিন্টি। আহ, সে কথা বলছি না, ওর বাপ সেই পান্ডা ওকে কি নামে ডাকে? আগে লক্ষ্মী। ঠিক আছে, লক্ষ্মী এ বাড়িতেই থাকবে। ঘাম দিয়ে জ্বর ছাড়ল অবিনাশের। সন্ধ্যার পর শিবনাথ আর দুর্গামণি আবার এলো দরবার করতে। শিবু বলে, আপনি তো চোখে দেখেন না, গায়েও হাত বুলালেন না, তাহলে কেমন করে জানলেন? গোকুল বাধা দিয়ে বলে ওঠেন, আমি চোখে দেখি না ঠিকই, সেজন্যে 3-3টে কেষ্টর জীব পুষেছি, একটা ষাঁড়, একটা গরু আর একটা কুকুর। 3টের মধ্যে ঘ্রাণ শক্তি আর বুদ্ধি আছে ওই কুকুরটারই, সে আমাকে বলে দিয়েছে। দুর্গামণি বলে, কিন্তু ওর মুখখানা দেখলে। জানি, মুখখানা একরকম না হলে অবিনাশ এত বড় দুঃসাহস দেখাতো না। বস্তুত ওরা দুজন জানে না গোকুল এ ঘটনার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। পূর্বদিন সন্ধ্যায় রঞ্জন এসেছিল দুর্লভ নিকেতনে। গোকুল সব কথা তার কাছে শুনেছেন।
আজ সকালে লক্ষ্মীকে নিয়ে যে অবিনাশ আসছে তাও জানতেন। গোকুল বলেছিলেন, আশ্চর্য, সে তোমাকে চিনতেই পারল না। না স্যার, ওর সব পূর্বস্মৃতি নাকি হারিয়ে গেছে। বৃদ্ধ বলেছিলেন, কিন্তু তোমার নিশ্চয়ই মনে আছে রঞ্জন, আজ থেকে 14-15 বছর আগে আমি একদিন তোমাকে ডেকে প্রচণ্ড ধমক দিয়েছিলাম। রঞ্জন চুপ করে বসে থাকে, জবাব দেয় না। একটা হাত বাড়িয়ে ওর হাতখানা টেনে নিয়ে অন্ধ বললেন, ভুল বোঝো না আমাকে, একটা বিশেষ কারণে ও কথা বললাম। মেয়েরা জীবনে সব কিছু ভুলতে পারে না একটি জিনিস, তার জীবনের প্রথম প্রেমকে। তোমাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলেছিলাম আমি সিঁড়ির মধ্যে। সে ঘটনার কথা এ দুনিয়ায় জানে শুধু 3 জন, তুমি, আমি আর সেই হতভাগী। অথচ দেখে নিও, কাল সকালে এসে সে এবারের সবাইকে চিনতে পারবে। তার কারণটা কি জানো? এদের সকলের ফটো আছে অবিনাশের অ্যালবামে, তোমার ফটো নেই। তোমার সঙ্গে সোনামণির যে সম্পর্ক গড়ে উঠেছিল তার কথা অবিনাশ জানে না। বৃদ্ধ জানতে পারেননি, তার শ্রোতা স্তম্ভিত হয়ে গিয়েছিল শুনে। তাহলে কি ওই মেয়েটা সেই সিংহবাহিনী নয়, প্রবঞ্চক? কাল কি সেজন্যই মেয়েটা তার রঞ্জনদাকে চিনতে পারেনি? কিন্তু ওর মুখটা, ওর চাহনিটা, সেই নিচেকার ঠোঁট কামড়ানোর ভঙ্গিটা, আশ্চর্য! রঞ্জন স্থির থাকতে পারেনি। পরদিনই আবার এসে উপস্থিত হল দুর্লভ নিকেতনে। শিবনাথ ওকে বৈঠকখানায় বসিয়ে বললে, বুড়ো কর্তাকে না, মিনতিকে বরং বলো তার রঞ্জুদা এসেছি। মিনিট 5 পরে লক্ষ্মী এসে দাঁড়ালো দরজার কাছে। এসো মিনতি, বসো, তোমার সঙ্গে কথা আছে। তুমি বলছি বলে কিছু মনে করো না, তোমাকে আমি তুমিই বলতাম। মেয়েটি চোখ তুলে একবার তাকায়, বলে, না, মনে কিছু করিনি, বলুন। কিন্তু তুমি দাঁড়িয়ে থাকলে কেমন করে গল্প করব? বসো। লক্ষ্মী মেঝের উপরেই বসে পড়ে। রঞ্জন বলে, ও কি, মাটিতে কেন, সোফায় বসো। লক্ষ্মী নত নেত্রে বলে, সে অধিকার আমি পাইনি, আমি আশ্রিতা মাত্র। দ্বিতীয় কথা, এ বাড়িতে আমার পরিচয় আমি লক্ষ্মী, আমাকে সেই নামেই ডাকবেন। রঞ্জনের বুকের মধ্যে মুচড়ে উঠল। ওই মেয়েটিকে, না, ওইরকম দেখতে একটি মেয়েকে সে জীবনে প্রথম ভালোবেসেছিল। গোকুলচন্দ্রের ভাষায় কফ লাভ। তা হোক, কিন্তু আজও তো সে ওই মুখখানা ভুলতে পারেনি। রঞ্জন বলে, আর সকলে তোমাকে লক্ষ্মী বলে ডাকলেও তুমি অন্তত আমার কাছে মিনতি, সিংহবাহিনী। মেয়েটি আবার চোখ তুলে তাকায়, বলে, সিংহবাহিনী? তার মানে আপনার সঙ্গে আমার কি সম্পর্ক? তুমি ভুলে গেছ, তাই তোমাকে মনে করিয়ে দিতে হচ্ছে। 13 বছরের সেই মিনতির সঙ্গে এককালে আমার গভীর ও নিকট সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু আমার তো সে কথা মনে পড়ে না। কিন্তু আমিও যে সে কথা ভুলতে পারছি না। লক্ষ্মী হঠাৎ হেসে উঠল, বলল, একটা কথা বলবো বাবুজি? বাবুজি? আচ্ছা, বেশ, বলো। অবিনাশবাবু যে প্রয়োজনে আমাকে এখানে এনে ফেলেছেন, আপনিও কি ঠিক সেই প্রয়োজনে আপনার সিংহবাহিনীর সঙ্গে পাতানোর সম্পর্কটা লক্ষ্মীর সঙ্গে ঝালিয়ে নিতে চাইছেন? রঞ্জন গম্ভীর হয়ে বললে, বুঝলাম না। না বোঝার কি আছে? বুড়োর অনেক টাকা, কিন্তু আপনি ভুল করছেন বাবুজি। বুড়োবাবু লক্ষ্মীকে তার যক্ষের ধন দিয়ে যাবেন না। তিনি তার সোনামণির জন্য পথ চেয়ে বসে আছেন। বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়ায় রঞ্জন, বলে, একটা কথা তাহলে তোমাকে বলে যাই লক্ষ্মী, তুমি যেই হও, আমার গোপন কথাটা যখন শুনে ফেলেছ তখন সবটাই শুনে যাও। মিনতিকে যখন আমি ভালোবেসেছিলাম সে তখন বড়লোকের নাতনি ছিল না। আর তুমি যদি সেই মিনতি না হও তাহলে আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়িও না, বুঝলে? আর আমি যদি সেই মিনতি হই? রঞ্জন জবাব দিতে পারে না। এক দৃষ্টে সে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। কেউ, লক্ষ্মী না মিনতি? লক্ষ্মী বলে, বলুন বাবুজি, আমি যদি সেই মিনতি হই অথচ সম্পত্তি থেকে বঞ্চিত হই, তখন কি আপনার সামনে এসে দাঁড়াবো? রঞ্জন ওর হাতখানা তুলে নেয়, বলে, সত্য করে বলো, তুমি কে? লক্ষ্মী খিলখিলিয়ে হেসে ওঠে, বলে, এটা তো আমার প্রশ্নের জবাব নয় বাবুজি। শিবনাথ এসে বলে, বুড়ো কর্তা আপনারে ডাক দিছেন। বৃদ্ধের ঘরে ঢুকতেই গোকুল বলেন, দরজাটা বন্ধ করে দিয়ে এসে বসো।
রঞ্জন আদেশ পালন করলে বৃদ্ধ বললেন, তুমি ব্যাপারটা তদন্ত করে দেখতে পারবে রঞ্জন? মেয়েটাকে আমি ঘরে ঢুকতে দেই না, কিন্তু সে আর সকলেরই হৃদয় জয় করে নিয়েছে। তুমি রাজগীরে গিয়ে খোঁজখবর নিয়ে আসতে পারো? রঞ্জন বললে, সেই কথা বলতেই এসেছিলাম আজ। আমি তদন্ত করে দেখতে চাই। বৃদ্ধ অনেকক্ষণ কি ভাবলেন, তারপর বলেন, আরেকটি কথা, মেয়েটি যদি মিনতি হয় তাহলে পূর্ব কথা স্মরণ করে প্রশ্ন করছি, তুমি কি আমার কাছে কোনো বিবাহ প্রস্তাব পেশ করবে? অন্ধের কাছে চক্ষু লজ্জার বালাই নেই। রঞ্জন বললে, স্যার ঠিক জানি না, ও যদি মিনতি নাও হয় তবু হয়তো আমি ওকে বিবাহ করতে চাইব। গোকুল স্তম্ভিত হয়ে গেলেন। একটু ভেবে নিয়ে বলেন, এত বড় কথাটা যখন তুমি বলতে পারলে রঞ্জন, তখন রাহা খরচের কথা তুলব না। তুমি রাজগিরে গিয়ে সবকিছু খুঁটিয়ে খোঁজ নিয়ে এসো। তুমি বুদ্ধিমান। একথা বলা বাহুল্য যে রামপ্রসাদ শর্মা অবিনাশের স্টেটমেন্ট করবোরেট করবে, সেটুকু ব্যবস্থা অবিনাশ নিশ্চয়ই করেছে। রঞ্জন মাথা নেড়ে সায় দেয়। খেয়াল করে না বৃদ্ধ ওর মাথা নাড়া দেখতে পাচ্ছেন না। গোকুল আবার বলেন, আরও একটা কথা, তোমাকে এর আগে একদিন বলেছিলাম আমি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ওই যাকে ভুল করে বলা হয় সিপাহী বিদ্রোহ, তার উপর গবেষণা করছিলাম। কাজটা শেষ হয়নি। মূল দলিলপত্র সব রাখা আছে দুর্লভ নিকেতনের লোহার আলমারিতে। তুমি ইতিহাসের ছাত্র, আমাকে কথা দাও আমার মৃত্যুর পর ওই কাজটা তুমি শেষ করবে। রঞ্জন শুধু বললে, এ তো অনুরোধ নয় স্যার, আশীর্বাদ, এ আমার সৌভাগ্য। বৃদ্ধ একটু ভেবে নিয়ে বলেন, সব কথা তোমাকে এখনই বলতে পারছি না, কিন্তু আমার এই কথাটা কখনো ভুলো না। ওই কীটদ্রষ্ট নথিপত্রের মধ্যেই আছে আমার গুপ্তধনের চাবিকাঠি। তুমি খুঁজে নিও, বুঝলে? সিঁড়ি বেয়ে নেমে এসে রঞ্জন দেখে লক্ষ্মী দাঁড়িয়ে আছে চুপটি করে। আপাদমস্তক আরেকবার দেখে নিয়ে রঞ্জন বললে, কলকাতায় কি দেখলে? কিছুই দেখিনি বাবুজি। কে আমাকে কি দেখাচ্ছে বলুন? তা বটে, যতদিন না ওর পরিচয়টা প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন কেই বা ওকে নিয়ে ঘুরবে। প্রসঙ্গান্তরে যাবার জন্য বললে, কলকাতায় পৌঁছে রাজগীরে চিঠি দিয়েছ? না। কেন? তোমার সেই বাবা ব্যস্ত হয়ে আছেন নিশ্চয়ই। একটা পৌঁছানো সংবাদ দেওয়া উচিত ছিল, কিন্তু খাম পোস্টকার্ড না থাকলে কি করে চিঠি লেখা যায় সে কথা তো আমাকে কেউ বলে দেয়নি। তোমার হাত খরচা পয়সা কিছু নেই? কে দেবে? বুড়োবাবু তো আমাকে মানতেই চান না, কার কাছে চাইব? রঞ্জন বিনা বাক্য ব্যয়ে পাঞ্জাবির পকেটে হাত চালিয়ে দিল। 1 টাকার খান কয়েক নোট আর এক মুঠো খুচরো ওর দিকে বাড়িয়ে ধরে বললে, নাও ধরো। আপনি কেন দেবেন? সেটা পরে ভেবে দেখা যাবে। ধরো। কত আছে ওতে? দেখলেই তো, আমি গুনে দেখিনি। লক্ষ্মী এক দৃষ্টে কয়েকটা মুহূর্ত তাকিয়ে থাকল, তারপর হেসে বললে, না গুনে কাউকে টাকা পয়সা দিতে নেই, আপনি জানেন না? রঞ্জন সামনের দিকে ঝুঁকে পড়ে বললে, না, জানি না। কেন বলো তো? সেইটিই নিয়ম। কথার পিঠে কথা, অবাক হবার কি আছে? রঞ্জন কিন্তু স্তম্ভিত হয়ে যায়। লক্ষ্মী একটু হেসে বললে, কি হলো, আপনি তো কিছু বললেন না বাবুজি? রঞ্জন সম্বিত ফিরে পায়, বলে, কি বলবো? অন্তত একটা ধমকও তো দিতে পারতেন আমাকে, বলতে পারতেন তুমি ইতর। রঞ্জন বজ্রাহত। লক্ষ্মী কিন্তু আর দাঁড়ালো না। ওর অবশ হাত থেকে এক মুঠো খুচরো অসংকোচে গ্রহণ করে চলে গেল অন্দরমহলে। 7 দিনের মাথায় রাজগীর থেকে ফিরে এসে রঞ্জন উপস্থিত হল দুর্লভ নিকেতনে। এবার দরজা খুলে দিল লক্ষ্মী। রঞ্জনকে দেখে বিচিত্র হাসল, বললে, আসুন, আপনাকে রোজই আশা করছি। রঞ্জন ভিতরে এসে বললে, তাই নাকি? কেউ আমার পথ চেয়ে অপেক্ষা করছে জানা থাকলে আগে আসতাম। সে কথা নয়, কিন্তু তুমি এখানে কেন এসেছিলে লক্ষ্মী? সিংহবাহিনী নয় তাহলে? মেন্টি নয়। মেয়েটি চমকে ওঠে। রঞ্জন এক নিঃশ্বাসে বলে যায়, ভুলই। তোমাকে মিনতি মনে করে অনেক প্রগলভতা আমি করেছি, সেজন্য আজ লজ্জা হচ্ছে। তোমার হচ্ছে কিনা জানি না, সে যাক। তুমি এখন কি করবে?
লক্ষ্মী নয়ন কাত করল, অনেকক্ষণ চুপ করে কি যেন ভাবল। তারপর যখন মুখ তুলল তখন দেখা গেল ওর চোখের কোণায় জল টলটল করছে। বললে, আমি এখন কি করব তা বলছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের জবাব দেবেন। সত্যি করে জবাব দেবেন। বলো, কি জানতে চাও? ধরুন আমি যদি সেই মিনতি হতাম এবং দাদুর সম্পত্তি থেকে বঞ্চিত হতাম, তাহলে আপনি কি করতেন? রঞ্জন বলে, ও অবান্তর প্রশ্নের কি জবাব দেব? তুমি তো সেই মিনতি নও। না হই, তবু আমার প্রশ্নের জবাবটা দেবেন। তোমার এই প্রশ্নের জবাব তো আমি সেই দিনই দিয়েছি লক্ষ্মী। মিনতিকে যেদিন আমি ভালোবেসেছিলাম সেদিন আমরা কিশোর কিশোরী, সব কথা বুঝতাম না, কিন্তু সেদিন মিনতি বড়লোকের নাতনি ছিল না। তারপরের ঘটনা তো দেখতেই পাচ্ছ। তাকে ভুলতে পারলে এতদিনে আমি নিশ্চয়ই সংসার শুরু করতাম। লক্ষ্মীর চোখ দুটো জ্বলে ওঠে, ঝুঁকে পড়ে বলে, তাহলে আরেকটা কথাও বলে যান বাবুজি। ধরুন আমি লক্ষ্মী, প্রবঞ্চক, ঠগ, এসেছি সম্পত্তির লোভে। আমার কথা থাক, কিন্তু আপনি হঠাৎ আপনার হারিয়ে যাওয়া সিংহবাহিনীর প্রতিমাটিকে আবিষ্কার করলেন একটা পচা নর্দমায়, একটা ঘৃণিত পরিবেশে। তার জরির সাজ খুলে গেছে। সে শুধু উলঙ্গই নয়, তার দেহ গলে গেছে, খড়মাটি বেরিয়ে পড়েছে। তখন আপনি কি করতেন? রঞ্জন উঠে দাঁড়ায়, বলে, তোমার সঙ্গে প্রলাপ বকতে আমি আসিনি রশ্মি। আমি এসেছি অধ্যাপক গোকুলচন্দ্রকে তোমার সত্য পরিচয়টা জানিয়ে যেতে। ইতিমধ্যে আমি রাজগীর ঘুরে এসেছি। তোমার সব ছলনার অবসান ঘটেছে। সরো, পথ ছাড়ো। হঠাৎ শিউরে ওঠে লক্ষ্মী। বলে, কি কি জেনে এসেছেন আপনি? তোমার সব কথা। হাসপাতাল রেজিস্টারে তোমার জন্ম ইতিহাস, তোমার মায়ের নাম। থরথর করে কেঁপে ওঠে লক্ষ্মী, একেবারে ভেঙে পড়ে, বসে পড়ে রঞ্জনের পায়ের উপর। অশ্রু আর্দ্র কণ্ঠে বলে, সব মিছে কথা রঞ্জুদা, সব মিথ্যা। আমি আমি সেই মিনতি। রঞ্জন ওকে ঠেলে সরিয়ে দিয়ে ভেতরে চলে যায়। সমস্ত বৃত্তান্ত শুনে অধ্যাপক গোকুলচন্দ্র বললেন, আমি এমনটি আন্দাজ করেছিলাম। আমি যে জানি অবিনাশ একটা প্রবঞ্চক, ঠগ। তোমরা সবাই ভুল করলেও ডেভিল ভুল করেনি। লক্ষ্মীকে দেখলেই সে তারস্বরে ডাকতে থাকে, চেন ছিঁড়ে ফেলতে চায়। রঞ্জন বলে, এখন কি করবেন স্যার? মানে ওই মেয়েটাকে? তুমি কি পরামর্শ দাও? ওকে তার বাপের কাছে পাঠিয়ে দিন। মেয়েটাও ষড়যন্ত্রে অংশ নিয়েছিল। বৃদ্ধ অনেকক্ষণ কি যেন ভাবেন, তারপর বলেন, একটা কথা তোমাকে বলি। তোমার বয়স কম, রক্ত গরম, কিন্তু আমি তো দুনিয়াদারি শেষ করে এসেছি। তুমি ওই মেয়েটার ওপর যতটা রাগ করেছ, আমি ততটা করতে পারছি না। ভেবে দেখো, এ দুনিয়ায় মানুষের কাছে, সংসারের কাছে, সমাজের কাছে ও কি পেয়েছে? মানুষ হয়েছে ওই শনিচরীর শনি দৃষ্টিতে। দুবেলা দুমুঠো খেতেও হয়তো পায়নি। বিয়ে হলো, অথচ স্বামী নিল না। বাপ তার রক্ত জল করা টাকায় গহনা বানিয়ে দিল, সেগুলো ছিনিয়ে নিয়ে গেল ওর শ্বশুর। বিনিময়ে ওর মাথায় চাপিয়ে গেল মিথ্যে কলঙ্কের বোঝা। এভাবেই পুরনো যুবতী হলো। তারপর ওদের সংসারে এলো অবিনাশ। লোভ দেখালো মেয়েটিকে। জীবনের 25টা বছর যে মেয়েটা স্নেহ পায়নি, ভালোবাসা পায়নি, সকালাদের জিনিস তো দূরের কথা, ভরপেট খেতেই পায়নি, তার সামনে অবিনাশ মেলে ধরল বিরাট প্রলোভন। কলকাতা শহর একটি বিহারী যুবতীর কাছে স্বর্গরাজ্য। সেই স্বর্গরাজ্যের এক ধনীর নাতনি হওয়ার লোভ দেখালো অবিনাশ। নিত্য নতুন শাড়ি, গহনা, মোটর গাড়ি, সিনেমা, থিয়েটার, নাচ, গান। মাথা ঘুরে গেল মেয়েটার। কিন্তু রঞ্জন, সেজন্য সবটুকু শাস্তি কি ওই হতভাগীরই পাওনা? রঞ্জন স্থির হয়ে বসে রইল কয়েকটা মুহূর্ত, তারপর নিচু হয়ে প্রণাম করল বৃদ্ধকে। বললে, এই জন্যই শাস্ত্রে গুরুর প্রয়োজনীয়তার কথা বলেছি। আমি এভাবে ভেবে দেখিনি। না, মেয়েটাকে আমি খালি হাতে বিদায় দেব না। আফটার অল, হতভাগীকে দেখতে সোনামণির মতো। গলাটা ধরে এলো বৃদ্ধের। বেশ তো, দেবেন তাকে কিছু টাকা? না, কিছু টাকা নয়, বেশ কিছু টাকা। সোনামণি আর ফিরে আসবে না। আমি বেশ বুঝতে পারছি
তাহলে কার জন্যে এই কুবেরের ধন রেখে যাব আমি? তুমি এক কাজ করো, টেবিলের ড্রয়ারে আমার অ্যাড্রেস বইটা আছে, নিয়ে এসো। দেখো ওতে বাসু প্রসন্ন কুমার বারেট লর ঠিকানা আছে। তাকে খবর দাও, আমাকে তিনি চেনেন। বলো কাল সকালে 9টার সময় তিনি যেন অবশ্য আসেন। আমি একটি উইল করব। আমি অন্ধ, সই যাতে ভ্যালিড হয় তার ব্যবস্থা তিনি করবেন। হয়তো টিপছাপ দিতে হবে। তুমিও এসো। অবিনাশকেও কাল বেলা 10টার সময় আসতে বলো। সর্বসম্মুখেই আমি উইলটা করতে চাই। রঞ্জন ঠিকানাটা টুকে নিয়ে বিদেয় হল। সেই দিনই সন্ধ্যা নাগাদ অবিনাশ এসে উপস্থিত। ঘটনাচক্রে লক্ষ্মী তখন বাড়িতে একা। অন্ধবৃদ্ধ অবশ্য আছেন দ্বিতলের ঘরে। ও ঘরে লক্ষ্মীর প্রবেশ নিষেধ। লক্ষ্মীকে 2টি আদেশ জারি করে রেখেছিল শিবনাথ। সে যেন বুড়োর ঘরে না ঢোকে, আর রাত 10টার পরে সে যেন বাগানে না নামে। ডেভিল আজ 15 দিনেও তাকে সহ্য করতে পারছে না। দূর থেকে ওকে দেখলেই গর্জন করতে থাকে, চেন ছিঁড়ে ফেলতে চায়। অবিনাশ যখন এলেন তখন অবশ্য ডেভিল চেন দিয়ে বাঁধা। লক্ষ্মী দরজা খুলে দিয়ে বললে, আপনার সঙ্গে কিছু কথা ছিল। অবিনাশ ওকে হাত দিয়ে সরিয়ে দিলেন। কথার জবাব দিলেন না। গটগট করে উঠে গেলেন দ্বিতলে। একটা চেয়ার টেনে নিয়ে বলেন, আমাকে ডেকে পাঠিয়েছেন? কে? অবিনাশ। কিন্তু আজ সন্ধ্যায় তো নয়, কাল সকালে আসতে বলেছিলাম। না হয় ঘন্টা আগে এসেছি। এখন বলুন কেন ডেকেছেন? বৃদ্ধ একটু ভেবে নিয়ে বলেন, দেখো অবিনাশ, তুমি বয়সে ছোট, সম্পর্কেও, তাই ক্ষমা আমি চাইব না। তুমি লজ্জা পাবে। আমি তোমাকে মিথ্যা সন্দেহ করেছিলাম বলে অনুতপ্ত, এই কথাটাই জানাতে ডেকে পাঠিয়েছি। অবিনাশ উৎফুল্ল হয়ে ওঠেন। বলেন, যাক, একটা পাষাণ ভার নামলো আমার বুক থেকে। তাহলে লক্ষ্মী যে মিনতি, এটা মেনে নিচ্ছেন আপনি? কিন্তু কেমন করে বুঝলেন সে কথা? তোমার কাছে একটা কথা গোপন করেছিলাম। রঞ্জন আর মিনতির মধ্যে অনেকদিন আগেই একটা অনুরাগ সঞ্চারিত হয়েছিল। আমরা তখন শাখারিপাড়ার বাসায় থাকতাম। রঞ্জনী আমার সন্দেহ দূর করেছে। বুঝতেই পারছো তুমি, কিশোর কিশোরী কি ছেলে মানুষই করে থাকে। লক্ষ্মী সেসব কথা রঞ্জনের কাছে বলতে পেরেছি। রঞ্জন নিঃসন্দেহ, লক্ষ্মী আর কেউ নয়, মিনতি। অবিনাশ আকাশ থেকে পড়লেন। তবে তিনি অভিজ্ঞ মানুষ, তৎক্ষণাৎ বুঝলেন রঞ্জনের পরিকল্পনা। ছেলেটি দুর্লভ সুযোগ পেয়ে নেপোর ভূমিকায় দধিভক্ষণ মানুষে অবিনাশের আষাঢ়ে গল্পে রং চড়াচ্ছে। একটা ঢোক গিলে বললেন, রঞ্জনকে মিনতিকে বিয়ে করতে চায়? সে কথা বলাই বাহুল্য। ওদের বিবাহটা চুকে গেলে আমিও নিশ্চিন্ত। তখন আর এই যক্ষের ধন আমাকে পাহারা দিতে হবে না। বৃদ্ধ অন্ধ, না হলে দেখতে পেতেন অবিনাশের চোখ দুটো জ্বলছে ডেভিলের চোখের মতো। তবু কণ্ঠে মোলায়েম স্মরণে অবিনাশ বলেন, যক্ষের ধন মানে? এ বসতবাড়ি ছাড়া আপনার তো আর বিশেষ কিছুই নেই। তুমি তা কেমন করে জানলে অবিনাশ? তুমি তো আর আমার কাগজপত্র হাতে দেখনি। অবিনাশ দাঁতে দাঁত চেপে বলেন, সোনা কিনে পুঁতে রেখেছেন? হো হো করে হেসে ওঠেন বৃদ্ধ। বলেন, না, অত বোকা আমি নই। যাক ও কথা, কাল সকালে এসো। আমি সর্বসম্মুখে উইল করব। তোমাকে সাক্ষী রাখতে চাই। অবিনাশ নিষ্ঠুর ভঙ্গিতে বললেন, উইল করে কাকে কি দিচ্ছেন জানবার কৌতূহল আমার নেই। তবে উইল করার আগে আপনাকে একটা সংবাদ জানাতে চাই। কথাটা জরুরি। বস্তুত সেজন্যই আমি ছুটে এসেছি। শুনুন, আমি নিঃসংশয়ে জানতে পেরেছি লক্ষ্মী আপনার অপহৃতা নাতনি মিনতি নয়। তাই নাকি? তাহলে তো উইলের বয়ানটা বদলাতে হয়। সেক্ষেত্রে উইলে আমাকে ওয়ারিশকে নাতনি বলে উল্লেখ করাটা তো আইনত ঠিক হবে না। অবিনাশ স্তম্ভিত হয়ে যান। বলেন, মানে? তা সত্ত্বেও আপনি ওই প্রবঞ্চক মেয়েটিকে? হ্যাঁ অবিনাশ, প্রবঞ্চনা তো সে করেনি। বেচারি ছিল অপরের হাতের পুতুল। আর তাছাড়া তুমি যে কথাটা আমাকে বলতে এসেছ সেটাও আমার জানা আছে। কি কথা জানাতে এসেছি আমি? কি জানেন আপনি? জানি যে লক্ষ্মীর মায়ের নাম ফুলেশ্বরী। তার জন্ম পাটনা রেল হাসপাতালে 2রা ফেব্রুয়ারি 1948। আর হ্যাঁ, ও জন্ম সময় তার ওজন ছিল 7 পাউন্ড। অবিনাশ ইতিপূর্বেই স্তম্ভিত হয়েছেন, এবার বজ্রাহত হয়ে গেলেন। কি হলো?
কথা বলছো না কেন অবিনাশ? ওই কথাই তো জানাতে এসেছো। আমতা আমতা করে অবিনাশ বলেন, আপনি কেমন করে জানেন? ভগবান যাকে অন্ধ করেন তাকে একটা সিক্সথ সেন্স দিয়ে থাকেন। শোনোনি? বৃদ্ধ উৎসাহে উঠে বসেছেন। অবিনাশ মরিয়া হয়ে ওর বালিশের তলায় হাতটা চালিয়ে দেন। যা আশা করেছিলেন, চাবির থোকা। এর মধ্যেই আছে দুর্লভ নিকেতনের সেই লোহার আলমারির চাবি। হঠাৎ খেয়াল হয়েছে ওর, কি মূর্খ উনি, সব হাতের দেখেছেন, দেখেননি ওই আলমারিটা। কি হলো, চুপ করে গেলে যে? অবিনাশ উঠে দাঁড়িয়েছেন, বলেন, তার মানে সব জেনে বুঝেও শুধুমাত্র আমাকে বঞ্চিত করার জন্যই আপনি ওই লক্ষ্মীটাকে আপনার সব কিছু দিয়ে যাবেন? আবার লক্ষ্মী কেন অবিনাশ? মিনতিকে অন্ধ বুড়ো মানুষ শেষ জীবনে একটা ভুলকে আঁকড়ে ধরে সান্ত্বনা খুঁজছে, কেন তাতে বাধা দিচ্ছ তুমি? অবিনাশ ঝড়ের মতো বেরিয়ে গেলেন। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। তা হোক। অবিনাশের হাতে টর্চ ছিল। দ্রুত পায়ে উনি বাগানটা পার হয়ে চাবি হাতে এগিয়ে গেলেন ওই দুর্লভ নিকেতনের দিকে। ডেভিল চেন বাঁধা পড়ে আছে তার ক্যানেলে। একবার মুখ তুলে দেখল। অবিনাশকে দেখে ল্যাজটা নাড়ল, সিংহ শাবকের মতো প্রকাণ্ড জন্তুটা। তারপর নিশ্চিন্তে দুটি থানার মাথা রেখে চোখ বুঝল। লক্ষ্মী ছিল তার একতলার ঘরে। অবিনাশকে বাগান পার হয়ে দুর্লভ নিকেতনের দিকে যেতে দেখল। পর মুহূর্তেই তার কানে গেল বৃদ্ধের চিৎকার, শিবু, শিবনাথ, গিরিন, দুর্গা। ওর কণ্ঠস্বরে চমকে উঠল লক্ষ্মী। এমন পাগলের মতো ডাকছেন কেন উনি? দ্রুত পদে সে উঠে এলো দ্বিতলে। দ্বারের বাইরে থেকে বললে, কি হয়েছে? শিবুদা নেই, বাড়িতে কেউ নেই। লক্ষ্মী, তুমি তুমি খুঁজে দেখো তো, বালিশের নিচে আমার চাবির থোকাটা ছিল। লক্ষ্মী বিছানা হাতড়ে বললে, নেই তো, এখানেই ছিল। অবিনাশ কোথায়? চলে গেছে? না, উনি বাগানে নেমে গেলেন, ওই স্মৃতি মন্দিরের দিকে। দাঁতে দাঁত চেপে বৃদ্ধ গর্জন করে ওঠেন, শয়তান, এত বড় শয়তান! কেন, কি হয়েছে দাদু? ওইখানেই যে লুকানো আছে আমার বুকের পাঁজর কখানা। বৃদ্ধ ঘর ছেড়ে হাংড়াতে হাংড়াতে বেরিয়ে আসেন বারান্দায়। বলেন, নেই, কেউ নেই? গিরিন, দুর্গা, শিবু। লক্ষ্মী এতক্ষণে বুঝতে পেরেছে ব্যাপারটা। বৃদ্ধ বারান্দার রেলিং ধরে ধরে এগিয়ে আসেন। চিৎকার করে ডাকলেন, ডেভিল, লিস, লিস। বাঘের মতো লাফিয়ে উঠল ডেভিল। এ ডাক বহুদিন শোনেনি সে। গর্জন করে উঠল, প্রভু ভক্ত গ্রেট 10। অবিনাশ একবার চোখ তুলে দেখল, না, ডেভিলের গলায় শক্ত করে চেন বাঁধা। দ্রুত হাতে সে আলমারি খুলে ফেলে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কাগজপত্রের ভিতর। বৃদ্ধ বলেন, লক্ষ্মী, তুই আমাকে হাত ধরে ওই ক্যানেলটা পর্যন্ত নিয়ে যেতে পারিস না? লক্ষ্মী জবাব দিল না। মাথার মধ্যে ঘুরে উঠল তার। অবিনাশের প্রতি পঞ্জীভূত ঘৃণায় সে দিকবিদিক জ্ঞান হারালো। কোনো জবাব না দিয়ে সে এক ছুটে নেমে গেল বাগানে। রান্নাঘরের পাশে পড়েছিল একটা কয়লা ভাঙার হাতুড়ি। বজ্র মুষ্টিতে বাগিয়ে ধরল সেটা। তারপর উন্মাদিনীর মতো সে ছুটে চলল দুর্লভ নিকেতনের দিকে। দেখতে পেল অবিনাশ। তৎক্ষণাৎ বার হয়ে এলো সে ঘর থেকে। পৈশাচিক হাসল, বললে, আয়, এইটাই চেয়েছিলাম। আগে তোকে শেষ না করলে আমার তৃপ্তি হবে না। লক্ষ্মী বাগানের আধা আধি পাড়ি দেবার আগেই অবিনাশ ঢুকে গেল ক্যানেলে। ডেভিল তখন উন্মাদ হয়ে গেছে। প্রভুর ডাক সে শুনেছে। চেন ছিঁড়বার জন্য সে প্রচণ্ড দাপাদাপি জুড়ে দিয়েছে। অবিনাশ এ সুযোগ ছাড়ল না। ছুটে এসে খুলে দিল চেনটা। লক্ষ্মীর দিকে তর্জনী নির্দেশ করে আদেশ দিল, ডেভিল, লিস, লিস। বাঘের মতো গর্জন করে নক্ষত্র বেগে ছুটে আসছে দানবটা। লক্ষ্মী ভয়ে আর্তনাদ করে উঠল। ছুটে পালানো অসম্ভব। দুহাতে মুখ ঢেকে সে বসে পড়ল মাটিতে। পরক্ষণেই একটা প্রচণ্ড আঘাতে সে লুটিয়ে পড়ল মাটিতে। ডেভিল ওকে পেরে ফেলেছে। পৈশাচিক উল্লাসে অবিনাশ দৃশ্যটা উপভোগ করছে। দ্বিতলের বারান্দা থেকে ভেসে আসছে একটা অন্ধ আর্তনাদ। কি হলো লক্ষ্মী, ডেভিল? অন্ধ দৃষ্টিমান হলে দেখতে পেতেন একটা অদ্ভুত দৃশ্য। ধুলোয় কাদায় লক্ষ্মী আর ডেভিল লুটোপুটি খাচ্ছে। দুজনে জড়াজড়ি করে পড়ে আছে মাটিতে। ডেভিল তার বাঘের মতো মাথাটা ওর
বুকে, তলপেটে, পায়ের ওপর রগড়াচ্ছে। ওরা এতদিন চেন বেঁধে তাকে সরিয়ে রেখেছিল। তার তীব্র প্রতিবাদে কেউ কান দেয়নি, না এমনকি মিন্টিও নয়। আজ তাই সে চুটিয়ে শোধ নিচ্ছে। মানুষ ভুলতে পারে, গ্রেট ডেন আর ম্যাস্টিফের রক্ত বইছে যার ধমনীতে, সে যে কিছুতেই ভুলতে পারে না। আজ থেকে 1 দশক কাল যে এ গন্ধ লেগে আছে ওর নাকে, ও কি ভুলতে পারে ফ্রক পরা সেই ছোট্ট মিন্টিকে? 5 মিনিট পরে লক্ষ্মী উঠে দাঁড়ালো। ধুলো কাদা গা থেকে ঝাড়বার চেষ্টা করল না। ডেভিলের মাথায় হাত বুলিয়ে বললে, নো ডেভিল নো, স্টে লক্ষ্মী, আর নয়। হলো তো আদর, আর কত? শান্ত হলো সিংহ শাবক। সিংহ বাহিনীর মতোই এবার মিনতি ফিরে দাঁড়ালো মহিষাসুরের মুখোমুখি। গেটের দিকে তর্জনীটা নির্দেশ করে বললে, বেরিয়ে যান, না হলে ডেভিলকে লেলিয়ে দেব কিন্তু। দাঁড়ান, ওই চাবির থোকাটা রেখে যান। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন এ বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দেবার অধিকার আমার আছে। বিখ্যাত ক্রিমিনাল ব্যারিস্টার পি.কে. বাসু দুর্লভ নিকেতনের গেটের কাছে গাড়িটা পার্ক করেই লক্ষ্য করেন অদূরে একটা পুলিশের গাড়ি। কি ব্যাপার? ব্যাপারটা বোঝা গেল বাড়িতে প্রবেশ করা মাত্র। পুলিশ ইন্সপেক্টর সতীশ বর্মনের সঙ্গে দেখা হতেই তিনি বলেন, সরি ব্যারিস্টার সাহেব, আপনার কিছুটা দেরি হয়ে গেছে। আপনার ক্লায়েন্ট মারা গেছেন। মারা গেছেন? কে? প্রফেসর রায়চৌধুরী? কেমন করে? এ কেস অফ পয়জনিং, বিষ প্রয়োগে হত্যা। বাসু সাহেব বারান্দায় উঠে আসেন। সেখানেই অনেকেই উপস্থিত। মৃত্যু সংবাদ পেয়ে নয়, এদের সকলকেই গোকুলচন্দ্র আজ সকালে আসতে বলেছিলেন। অবিনাশ, আরাধনা, রঞ্জন, গিরিনবাবু, ওপাশে ম্লানমুখী লক্ষ্মী। শিবনাথ উপস্থিত নেই, সে দুর্গামণিকে সামলাচ্ছি। মৃতদেহ এখনো অপসারিত হয়নি। বর্মন বললেন, এবার আমি একে একে সকলের প্রাথমিক জবানবন্দি নেব। আপনারা সকলে এখানেই অপেক্ষা করুন। আমি ওই বৈঠকখানায় গিয়ে বসছি, একজন একজন করে ডেকে পাঠাবো। একজন পুলিশ ব্যবস্থা করে দিল। বৈঠকখানায় কাগজপত্র সাজিয়ে বর্মন বলেন, আপনি এখন কি করবেন ব্যারিস্টার সাহেব? আপনার ক্লায়েন্ট তো মৃত, ফিরে যাবেন নিশ্চয়ই। আপনার সময়ের দাম আছে। বাসু বলেন, তা আছে, তবে নাকি মক্কেল মারা গেলে আমার দায়িত্ব শেষ হয় না। তার শেষ ইচ্ছা ঠিকমতো পূর্ণ হচ্ছে কিনা সেটা দেখতে হবে আমাকে। শেষ ইচ্ছা? সেটা আবার কি? তার সম্পত্তি যাতে তার ন্যায্য ওয়ারিশই পায়, এইটুকুই। বটে, তা কে তার ন্যায্য ওয়ারিশ? সেটাই তো খুঁজে দেখার জন্য থেকে যাচ্ছি। ও, তা বেশ, খুঁজুন। তা আপনি কোথায় থাকবেন? আমি যেখানে এজাহার নেব সেখানে, না বাইরেরই বারান্দায়? বাসু বলেন, না, এজাহারের ওখানে আমার থাকাটা ঠিক নয়, আমি বাইরেই থাকি। বর্মন একটু ভেবে নিয়ে বলেন, না মশাই, আপনি নিতান্তই যখন চলে যেতে রাজি নন তখন আমার চোখের সামনেই থাকুন। এখানে বসে বসে সাক্ষীদের তালিম দিয়ে ভিতরে পাঠাবেন সে ব্যবস্থায় আমি নেই। আসুন, আপনি ভিতরে আসুন। বর্মনের সঙ্গে আদালতে বহুবার বাসু সাহেবকে লড়তে হয়েছে। হেসে বলেন, বেশ, তাই চলুন। সর্বপ্রথম এজাহার দিতে এলো শিবনাথ। মৃতদেহ সেই প্রথম আবিষ্কার করেছে। সে নাকি সকালবেলার বৃদ্ধকে ডাকতে এসে দেখে তিনি শক্ত হয়ে আছেন। ডাক্তার ডাকা হয়। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। অতঃপর আসে পুলিশ। উনি কখন কিভাবে মারা গেছেন তা সে জানে না। রাত্রে তিনি দুধ রুটি খেয়েছিলেন। রোজকার মতো দুর্গামণি তা তৈরি করেছিল, শিবনাথই এনে দিয়েছিল, আর কিছু সে জানে না। এরপর এজাহার দিতে এলেন অবিনাশ। প্রথম থেকে তিনি লক্ষ্মীর বিরুদ্ধে বিষতগার করে গেলেন। রাজগীরে মেয়েটিকে দেখে তার নাকি ভুল হয়েছিল। ভুলই। পরে অনুসন্ধান করে অবিনাশ নাকি জানতে পারেন লক্ষ্মী রামপ্রসাদেরই কন্যা, তার মৃতা স্ত্রী ফুলেশ্বরীর গর্ভজাতা। খবর পেয়েই তিনি গোকুলকে মাত্র গতকাল সন্ধ্যায় সব কথা খুলে বলেন। বৃদ্ধের ঠিকমতো বিশ্বাস হয় না। তখন অবিনাশ নাকি বলেছিল, আমি কাল সকালে অকাট্য প্রমাণ এনে দাখিল করব। লক্ষ্মী নিশ্চয়ই আড়ি পেতে সব কথা শুনেছিল। অবিনাশের ধারণা, আজ সকালে সর্বসমক্ষে অপমানিত হবার আশঙ্কায়
লক্ষ্মী গোকুলের খাদ্যে অথবা পানীয়ে বিষ মিশিয়ে দিয়েছিল। বর্মন প্রশ্ন করেন, আপনি কি সেই অকাট্য প্রমাণটা সঙ্গে করে এনেছেন? এনেছি স্যার, কিন্তু সেটা আপনাকে জনান্তিকে দেখাতে চাই, ওর সামনে নয়। বর্মন বলেন, ঠিক আছে, আপনার বাকি এজাহার আমি পরে নেব। অবিনাশের পর এজাহার দিতে এলো লক্ষ্মী। আপনার নাম? মিনতি রায়চৌধুরী। লক্ষ্মী শর্মা কার নাম? আমারই নাম। আমার পালক পিতা আমাকে ওই নামে ডাকতেন। আপনি কি বিবাহিত? না। কাল সন্ধ্যাবেলা যখন অবিনাশবাবু আর গোকুলচন্দ্র গোপনে আলাপ করছিলেন, তখন কি আপনি তা আড়ি পেতে শুনছিলেন? লক্ষ্মী জবাব দেবার আগেই বাসু সাহেব বলে ওঠেন, লক্ষ্মী, তুমি ইচ্ছে করলে এ প্রশ্নের উত্তর নাও দিতে পারো, বলতে পারো আমার উকিলের সঙ্গে পরামর্শ না করেই। বাধা দিয়ে ওঠেন বর্মন, জাস্ট এ মিনিট, আপনি মরলি করছেন কেন? লক্ষ্মী কি আপনার মক্কেল? এখনো নয়, পরে হতে পারে। তাহলে আপনি ফোড়ন কাটছেন কেন? কোন অধিকারে? ভারতীয় নাগরিক, এই অধিকারে। সংবিধান লক্ষ্মীকে যে অধিকার দিয়েছে সেটাই তাকে জানিয়ে দিচ্ছি। শুধু আমি লক্ষ্মীকে জানিয়ে রাখতে চাই, আপনি তার সরলতার সুযোগ নিয়ে তাকে ফাঁদে ফেলতে চাইছেন। আমি? হোয়াট ডু ইউ মিন? নয়, আপনি কি লক্ষ্মীকে জানিয়েছেন সে যা এজাহার দিচ্ছে তা প্রয়োজন বোধে তার বিরুদ্ধেই প্রয়োগ হতে পারে? একথা তাকে জানিয়েছেন যে এই মুহূর্তে তার একজন সলিসিটার দরকার এবং উকিলের সঙ্গে পরামর্শ না করে কোনো এজাহার না দেওয়ার সংবিধানগত অধিকার তার আছে? বর্মন বলেন, আপনি মশাই এবার বরং বাইরে গিয়ে বসুন। ধন্যবাদ। বাসু স্থান ত্যাগ করেন। বাইরের ইজি চেয়ারে এসে বসেছেন কি বসেননি, লক্ষ্মীও বেরিয়ে এলো ঘর থেকে। বাসু বলেন, কি হলো আবার? লক্ষ্মী বললে, এক কথায় শেষ হয়ে গেল। আমি ওকে বলেছি উকিলের সঙ্গে কথা না বলে আমি কোনো জবাব দেব না। রঞ্জন এগিয়ে এসে বলে, কি হলো? বাসু লক্ষ্মীকে বলেন, তোমার কাছে একটা টাকা আছে লক্ষ্মী? একটা টাকা? না তো, কেন? রঞ্জন 1 টাকার একখানা নোট বাড়িয়ে ধরে বলে, আমার কাছে আছে স্যার। বাসু বলেন, আমাকে নয়, লক্ষ্মীকে দাও। তাকে 1 টাকা ধার দিচ্ছ তুমি, দ্যাটস ইট। লক্ষ্মী, এবার আমাকে ওই টাকাটা দাও। লক্ষ্মীর হাত থেকে টাকাটা নিয়ে বাসু পকেটজাত করলেন। বলেন, এসো লক্ষ্মী, এখন তুমি আমার মক্কেল। বর্মনের কাছে গিয়ে বাকি জবানবন্দিটা দেবে চলো। যে প্রশ্নের জবাব দিতে বারণ করব তার জবাব দেবে না। লক্ষ্মীকে নিয়ে বাসু সাহেব আবার বৈঠকখানায় ঢুকলেন। বললেন, আমার মক্কেল তার বাকি জবানবন্দি দিতে এসেছে। বর্মন খাতাপত্র গুছিয়ে উঠছিল। বললে, বুঝেছি, ধন্যবাদ। এজাহার সে থানায় গিয়ে দেবে। বডি ওয়ারেন্ট আগে করিয়ে আনি। মৃতদেহ অপসারিত করে বর্মন বৃদ্ধের শয়নকক্ষ এবং দুর্লভ স্মৃতি মন্দিরে তালা লাগালো। লক্ষ্মীকে বলল, আপাতত আপনাকে গ্রেপ্তার করছি না, কিন্তু এ বাড়ি থেকে অন্যত্র যেতে আপনাকে থানা থেকে অনুমতি নিতে হবে। অবিনাশ বলেন, কিন্তু এ বাড়িতে তাকে থাকতে দিচ্ছে কে? গোকুলচন্দ্রের মৃত্যুতে আমি ওর নিকটতম আত্মীয়, তাকে এ বাড়িতে থাকতে দেব কেন? বর্মন বললে, দেবেন, যেহেতু খাল কেটে এই কুমিরটিকে আপনি এখানে এনেছিলেন। শুনুন মশাই, বাড়ির মালিককে তার ফয়সালা হবে দেওয়ানি মামলায়। ফৌজদারি কেসে গৃহকর্তার মৃত্যুর পূর্ব মুহূর্তে যে ব্যবস্থা ছিল তাই বহাল থাকবে। শুধু ওই ঘর দুটি আমি আপাতত তালাবন্ধ করে গেলাম। আদালতের ডিক্রি নিয়ে যখন বাড়ির দখল নিতে আসবেন তখনই কুমিরটিকে উচ্ছেদ করতে পারবেন, তার আগে নয়। আপাতত আপনার সখ্যাত সলিলে উনি বর্তমান থাকবেন, বুঝেছেন? বর্মন জিপ নিয়ে চলে গেল। অবিনাশ ও লক্ষ্মীকে শাসিয়ে বিদায় হলেন। বাসু বললেন, এবারে চলো নির্জনে কোথাও গিয়ে বসি, ব্যাপারটা শুনি। লক্ষ্মী বললে, আমি একটু একা থাকতে চাই। ব্যাপারটা পরে আলোচনা করা যায় না? যায়, ঠিক আছে, আমি পরেই আসব। দিন 2 পরে বাসু সাহেব আবার এসে হাজিরা দিলেন দুর্লভ নিকেতনে। কেউ তাকে উকিল হিসেবে নিয়োজিত করেনি, যদিও তিনি ছিলেন স্বর্গত গোকুলচন্দ্রের আইন পরামর্শদাতা। বয়সে গোকুল ছিলেন অনেক বড়। বস্তুত বাসু সাহেবের সিনিয়র A.K. রে ছিলেন গোকুলের বন্ধু।
সেই সূত্রেই গোকুলের সঙ্গে তার আলাপ। তার নামটাও লেখা ছিল গোকুলকন্দ্রের অ্যাড্রেস বুকে। কিন্তু না, ঠিক বন্ধুকৃত্য করতে তিনি আসেননি, এসেছিলেন ওই মৃত্যু রহস্যের অমোঘ আকর্ষণে। ঘটনাটা অদ্ভুত রহস্যময়। কে, কেন, কি করে রাতারাতি গোকুলকে হত্যা করল? বাসু গাড়ি থেকে নেমে বৈঠকখানাতে এসে দেখেন সেখানে আরও দুজন বসে আছেন, মিনতি ছাড়াও রঞ্জন আর তার মা। গোকুলের দুর্ঘটনাজনিত মৃত্যুর সংবাদ পেয়ে রঞ্জনের মা এসেছেন ছেলেকে নিয়ে দেখা করতে। রঞ্জনী অভ্যর্থনা করে বাসু সাহেবকে নিয়ে গিয়ে বসল। আসুন স্যার, আপনার কথা মা এখনই বলছিলেন। পরিচয় করিয়ে দিই, ইনি আমার মা। মা, ইনি ব্যারিস্টার পি.কে. বাসু, যার কথা তোমাকে বলছিলাম। রঞ্জনের মা যুক্ত করে নমস্কার করে বললেন, ভাববেন না, রঞ্জুর কাছ থেকেই আপনার কথা প্রথম শুনলাম। আপনার অনেক কীর্তি কাহিনীর কথা আমি পড়েছি। এখনই রঞ্জুকে বলেছিলাম আপনাকে খবর দেওয়ার কথা। আমাকে? কেন, কি ব্যাপারে? এই কেসটা আপনাকে নিতে হবে, প্রফেসর রায়চৌধুরীর কেসটা। বাসু সাহেব পকেট থেকে পাইপ আর পাউচ বার করে বললেন, কিন্তু কার তরফে? কি আমার মক্কেল? আমার পুত্রবধূ। শুধু বাসু নন, রঞ্জনও চমকে তাকায় বক্তার দিকে। শান্তভাবে রঞ্জনের মা মিসেস মমতা সরকার বললেন, মিনতি রায়চৌধুরী আমার ভাবী পুত্রবধূ। এই হাঙ্গামা মিটে গেলেই রঞ্জন আর মিনতি বিহ্বল হয়ে পরস্পরের দিকে তাকায়। বাসু বলেন, কিন্তু এই মেয়েটি মিনতি রায়চৌধুরী না লক্ষ্মী শর্মা, তা তো স্থির সিদ্ধান্ত হয়নি। সেজন্যই তো আপনাকে প্রয়োজন। সেটা আপনার কাজ। আমি শুধু এটুকুই বলতে পারি, ওই মেয়েটিকেই আমার ঘরে পুত্রবধূ করে নিয়ে যাব। এ কথাটাই আজ ওকে জানাতে এসেছিলাম। মিনতি দুই হাতে মুখ ঢেকে হঠাৎ ফুলে ফুলে কাঁদতে থাকে। মমতা উঠে এলেন তার সোফা থেকে, মিনতির পিঠে একটি হাত রেখে বললেন, পাশের ঘরে উঠে যা মিনতি, প্রাণ ভরে কেঁদে মুখে চোখে জল দিয়ে ফিরে আয়। তোকে সব কথা খুলে বলতে হবে ওকে। মিনতি কি যেন বলতে গেল, পারল না। উদ্গত অশ্রুর ধমক কোনো ক্রমে চেপে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। বাসু তার গমন পথের দিকে তাকিয়ে রইলেন কয়েকটা মুহূর্ত। তারপর দৃষ্টি ফিরিয়ে আনলেন রঞ্জন আর তার মায়ের দিকে। বললেন, মিসেস সরকার, কেসটা হাতে নেবার আমারও প্রবল বাসনা। তার কারণ এর চেয়ে জটিলতর কোনো কেস আমি আমার লিগ্যাল ক্যারিয়ারে কখনো পাইনি। ইনফ্যাক্ট সেজন্যই অনাহত আমি ছুটে এসেছি। কে, কেন, কিভাবে রাতারাতি প্রফেসর রায়চৌধুরীকে হত্যা করলো সেটা আমাকে বুঝে দেখতে হবে। কিন্তু তার আগে এই অবকাশে আপনাকে দু একটা কথা বলে নিতে চাই। ওই মেয়েটি যদি মিনতি রায়চৌধুরী না হয়, প্রবঞ্চক লক্ষ্মী শর্মাই হয়, তাহলেও কি আপনি ওকে পুত্রবধূ করতে চান? মমতা দেবী সব প্রতিভভাবে জবাবে বললেন, সে প্রশ্নের জবাব আমি দেব না, দেবে রঞ্জন। আমি শুধু চাই আমার ছেলে সংসারী হোক। বাসু সাহেব সপ্রশ্ন দৃষ্টি মেলে ধরেন রঞ্জনের দিকে। রঞ্জন সব প্রতিভভাবে বললে, প্রশ্নটা অবৈধ, কারণ ও নিঃসন্দেহে মিনতি, আমি জানি। বাসু শ্রাগ করলেন। মমতার দিকে ফিরে বললেন, আরও একটা কথা, যদিও মিনতিই হয়, তাহলে একথা আশঙ্কা করার যথেষ্ট যুক্তি আছে যে প্রথম যৌবনে অর্থাৎ ডাকাতের হাতে ও নিগৃহীত হয়েছিল ওর জীবনের কয়েকটা বছর। আমি জানি, অর্থাৎ আন্দাজ করতে পারি। সেজন্য আমার তরফে কোনো বাধা নেই, মমতা দেবী পরিষ্কারভাবে জানিয়ে দেন। বোধ করি বাসু সাহেবকে শিখণ্ডী করে মাতা পুত্র নিজেদের মনের কথা জানিয়ে দেওয়ার একটা সুযোগই খুঁজছিলেন। রঞ্জন বললে, আপনি কেন বললেন এর চেয়ে জটিলতর কোনো কেস আপনি পাননি কখনো? বিবেচনা করে দেখো, মোটিভের দিক থেকে দুজন মাত্র সন্দেহজনক ব্যক্তি, শিবনাথ, দুর্গামণি বা গিরিনবাবু সন্দেহের বাইরে। তাদের কোনো মোটিভ নেই। সকলেই আজ 10-12 বছর আছেন এ পরিবারে। গোকুলের খাদ্যে বিষ মেশানোর প্রচুর সুযোগ তারা পেয়েছেন, কখনো তার প্রয়োজন হয়নি। আজও এমন কিছু ঘটেনি যাতে ওরা অমন একটা কাণ্ড করতে পারে। সন্দেহ ঘনীভূত হয় মাত্র দুটি ব্যক্তির ওপর। এক অবিনাশ, তার মোটিভ আছে কিন্তু স্কোপ নেই।
কিছুমাত্র সুযোগ সে পায়নি। সন্ধ্যা নাগাদ সে দুর্লভ নিকেতন ত্যাগ করে যায়। তার ৩-৪ ঘন্টা পরে গোকুল নৈশাহার সারেন। ফলে তার খাদ্যে বা পানীয়ে অবিনাশ বা আরাধনা বিষ মেশাতে পারেন না। শিবনাথ বা দুর্গামণি এতই বিশ্বস্ত যে তাদের দ্বারা ও কাজ করানো অবিনাশের পক্ষে সম্পূর্ণ অসম্ভব, তাই নয়? কেউ জবাব দেয় না। বাসু সাহেবকেই তাই বাধ্য হয়ে পুনরায় শুরু করতে হলো। দ্বিতীয় সমাধান, যে কথা অবিনাশবাবু বলেছেন তাই মেনে নেওয়া, অর্থাৎ ওই মেয়েটি। রঞ্জন বাধা দিয়ে বলে ওঠে, অসম্ভব। বাসু প্রচণ্ড ধমক দিয়ে বলে ওঠেন, ডোন্ট বি ইমোশনাল। আমরা একাডেমিক ডিসকাশন করছি, যুক্তি নির্ভর সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছি। অবিনাশ যা বলেছেন তা যদি সত্যি হয়, অর্থাৎ ওই মেয়েটি যদি সত্যই মিনতি রায়চৌধুরী না হয়, সে যদি বাস্তবের প্রবঞ্চক লক্ষ্মী শর্মা হয়, তাহলে সেটা হচ্ছে এই সমস্যার সমাধান, একমাত্র সমাধান। তাই মাফ করবেন মিসেস সরকার, কেস হিস্ট্রিটা আদ্যন্ত না শুনে আমি কথা দিতে পারছি না। রঞ্জন কি একটা কথা বলতে যাচ্ছিল, তার আগে তার মা বলে ওঠেন, তার মানে মিন্টির কাছে সবকিছু শুনে যদি আপনি সিদ্ধান্তে আসেন যে সে এই জঘন্য অপরাধ করেনি, তাহলেই আপনি কেসটা নেবেন। এক্স্যাক্টলি। আর যদি আপনার সিদ্ধান্ত হয় সেই অপরাধী, তাহলে আমার পরামর্শ সে গিল্টি প্লিড করুক, অপরাধ স্বীকার করে আইনত সাজা নিক। অবশ্য ইচ্ছা করলে সে অন্য কোনো আইনজ্ঞ ব্যক্তির দ্বারস্থ হতে পারে। রঞ্জন উঠে দাঁড়ায়, বলে, ওকে ডাকবো? ডাকো। একটু পরেই মেয়েটি ফিরে এলো। এতক্ষণে সে নিজেকে সামলেছে, কিন্তু এবার সে একা প্রবেশ করল না ঘরে। তার সঙ্গে সঙ্গে প্রবেশ করল সিংহ শাবকের মতো প্রকাণ্ড একটা গ্রেট ডেন। মেয়েটি বসল একটি সোফায়। ডেভিল এগিয়ে এসে রঞ্জন আর তার মা এবং বাসু সাহেবের কাছে গিয়ে ঘ্রাণ নিল। মেয়েটি বললে, স্টে। ডেভিল, চুপ করে বসো এখানে। সিংহবাহিনীর পদপ্রান্তে বসল ডেভিল। ওর পায়ের উপর মাথাটা রেখে গা এলিয়ে দিল। তার দিকে নিষ্পলক নেত্রে তাকিয়ে রইলেন কয়েকটা মুহূর্ত। তারপর মমতার দিকে ফিরে বাসু বললেন, আই উইথড্র মিসেস সরকার। আমি স্থির সিদ্ধান্তে পৌঁছেছি, কেসটা আমি নিলাম। রঞ্জন আর তার মা পরস্পরের দিকে তাকায়। মিনতি বলে, কিসের কেস? বাসু বলেন, কিছু নয়, এবার তুমি সব কথা খুলে বলো দেখি। সেদিন যেটুকু শুনেছি ঠিক তার পর থেকে টেবিলের ভয়ে অবিনাশ বিদায় হলেন, এটুকুই সেদিন বলেছিলে। তারপর যা যা ঘটল আনুপূর্বিক বলে যাও। মেয়েটি পরবর্তী ঘটনার বর্ণনা দেয়। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।